এবার পরের কোশ্চেন আমরা চলে আসছি ইন্টারেস্ট কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিও ইকুয়াল টু চারটে অপশন দেওয়া আছে, এটা জাস্ট ফর্মুলা বেসড অঙ্ক। ইবিআইটি বাই টোটাল ইন্টারেস্ট, ইবিটি প্লাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল ইন্টারেস্ট, ইএটি প্লাস ট্যাক্স প্লাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল ইন্টারেস্ট, ইএটি ডিভাইডেড বাই টোটাল ইন্টারেস্ট। তাহলে এই চারটে যে অপশন দেওয়া আছে এই চারটের মধ্যে ট্রু ফলস ডিটারমাইন করতে হবে। তাহলে আমাকে জেনে নিতে হবে ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলাটা কি। ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ইন্টারেস্ট। এবারে ইবিআইটি মানে কি? ইবিআইটির ফুল ফর্ম হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এর কিভাবে কাজ করে, যদি আমি বলি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স আমার দেওয়া আছে, তার মানে কি বলা হচ্ছে, প্রফিট, একটা প্রতিষ্ঠানের কতটা প্রফিট ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার আগে হয়েছে সেটাকে বলা হয় আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে এখানে আমাদের একটা ফিগার ধরো দেওয়া আছে, এখান থেকে আই বাদ দিলে, আই মানে ইন্টারেস্টের পরিমাণটা যদি আমি বাদ দিই, ইন্টারেস্টের পরিমাণ যদি আমরা বাদ দিই তাহলে ইন্টারেস্টের পরিমাণ যদি আমরা বাদ দিই তাহলে যেটা পাই সেটাকে বলা হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। আই চলে গেল, ইন্টারেস্ট বাদ দিলাম তার মানে আই চলে গেল, ইন্টারেস্ট বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে পড়ে থাকে ইএটি। এই হচ্ছে ফর্মুলাটা। ইবিআইটি দেওয়া ইবিআইটি আছে, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি পাই, সেখান থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাই। তাহলে এটা যদি পাই তাহলে এখানে মাথায় রাখতে হবে, দেখো আমাদের বেসিক ফর্মুলা কি, ইন্টারেস্ট কভারেজ রেশিও ইবিআইটি বাই টোটাল ইন্টারেস্ট। তাহলে এখানে আমাদের ইবিআইটি বাই টোটাল ইন্টারেস্ট প্রথম পয়েন্টটা তো ঠিক, ট্রু, এটা তো বোঝাই যাচ্ছে, একদম সোজা সাপটা কোয়েশ্চেন। নেক্সট বলেছে ইবিটি প্লাস ইন্টারেস্ট, এটা কি সত্যি? ইবিটি প্লাস ইন্টারেস্ট করা মানেটা কি, এটা ইবিটি, এর সঙ্গে যদি ইন্টারেস্ট যোগ করি তাহলে কি পাবো? ইবিআইটি পাবো না? তাহলে আলটিমেটলি কি হলো, ইবিটি প্লাস ইন্টারেস্ট মানে কি বলে দিলাম, ইবিআইটি বলে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের ইবিআইটিটাই বলছে কিন্তু একটু ভেঙে বলছে, তাহলে ইবিটি প্লাস ইন্টারেস্ট আর নাথিং বাট ইবিআইটি। তাহলে এইটাও কিন্তু আমাদের সঠিক। নেক্সট হচ্ছে আমাদের এইখানে বলে দিয়েছে পরের পয়েন্টটা, ইএটি প্লাস ট্যাক্স প্লাস ইন্টারেস্ট। তাহলে এর মানেটা কি, এখানেও দেখো ইএটি আছে সামথিং, ট্যাক্স যোগ করতে হবে, যোগ করলে ইবিটি পাবো, তারপরে আবার ইন্টারেস্ট যোগ করতে হবে, করলে কি পাচ্ছি আমরা, ইবিআইটি পাচ্ছি। তাহলে এই ইবিআইটি এখানে আবার আমরা কি লিখতে পারি, ইএটি প্লাস ট্যাক্স বা ইন্টারেস্ট মানে কিন্তু কি, সেই ইবিআইটি। তাহলে এখানেও ইবিআইটিটা কিন্তু এরকম ভাবে ব্রেক করে দিয়েছে, তাহলে এটাও টু সাম এক্সটেন্টে কি ট্রু। তাহলে এ বি সি এই তিনটেই কি হলো, ট্রু অপশন। শুধুমাত্র ইবিআইটিটাকে ভেঙে ব্রেক করে আমাদের এখানে দেখানো হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ইএটি ডিভাইডেড বাই টোটাল ইন্টারেস্ট এটা কিন্তু হচ্ছে না, কারণ দেখো ইএটি মানে এইটা বোঝাচ্ছে, এর সঙ্গে কোনো যোগ বিয়োগ করেনি, তার মানে কি বুঝতে হবে, ইএটি কিন্তু এই অপশনের সঙ্গে মিলছে না, তাহলে এটা কি হবে, ফলস। তাহলে কোন অপশন হলো, এ বি সি হচ্ছে ট্রু আর এফ হচ্ছে ফলস, তাহলে কোন অপশনটা হলো, অপশন বি, এটা হচ্ছে ঠিক। এইভাবে হচ্ছে কিন্তু ব্রেক করে করে আমাদের কিন্তু ফর্মুলাটা ব্রেক করে কিন্তু দিতে পারে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমি। এখানে হচ্ছে রিঅ্যারেঞ্জ একটা করতে বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং আইটেমস ইন প্রপার সিকোয়েন্স, নিচের বিষয়গুলি পর্যায়ক্রমে সাজাও। আমি যেটা বলছিলাম যে সিকোয়েন্স বা রিঅ্যারেঞ্জ কিভাবে হয় সেটা কিন্তু বিষয়টা তোমার জানতে হবে, যে পরপর কি কি স্টেপে আমরা কি কি কাজ করি। একটা বলে প্রথম পয়েন্টে বলেছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে বলেছে গ্রস প্রফিট, তারপরে বলেছে নেট প্রফিট আফটার ট্যাক্স, তারপরে বলেছে কস্ট অফ গুড সোল্ড, তারপরে বলেছে অপারেটিং প্রফিট, তারপরে বলেছে রেভিনিউ ফ্রম অপারেশন। তাহলে এই জায়গাটা আমি দেখে নেব যে কার পরে কি আসে, আগে প্রপার ফর্মুলাটা জেনে নিই। প্রপার ফর্মুলা কি, প্রথমে রেভিনিউ ফ্রম অপারেশন মানে যেটাকে আমরা সেলস বলি, রেভিনিউ ফ্রম অপারেশন আমাদের দেওয়া আছে, সেলস যেটাকে আমরা সেলস বলি। এইখান থেকে আমাদের কি বাদ দিতে হবে, সিওজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, বাদ দিয়ে পড়ে থাকে কি, গ্রস প্রফিট, গ্রস প্রফিট পড়ে থাকে। গ্রস প্রফিট থেকে এবার কি বাদ দিতে হয়, অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকে অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট থেকে নন অপারেটিং এক্সপেন্স
আর নন অপারেটিং ইনকাম যোগ বিয়োগ করতে হয়। এক্সপেন্সটা মাইনাস হবে, ইনকামটা যোগ হবে, নন অপারেটিং এক্সপেন্স ইনকাম এগুলো যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাকেই বলা হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এখান থেকে ট্যাক্স যদি বাদ দিই তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স পাবো, যেটাকে আমরা প্যাট বলি বা ন্যাট বলি, যা খুশি বলতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো এবার সিকোয়েন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে প্রথমে কি আছে, রেভিনিউ ফ্রম অপারেশন, তাহলে প্রথম কি আছে রেভিনিউ ফ্রম অপারেশন, তাহলে এটা হবে 1 নম্বর, এটা হবে 1 নম্বর। তারপরে দেখো এখানে অপারেটিং প্রফিট দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, নেট প্রফিট আফটার ট্যাক্স, গ্রস প্রফিট, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হবে 2 নম্বর, কারণ কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে তারপর আমি পাই হচ্ছে গ্রস প্রফিট 3 নম্বর। তারপরে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে পাই অপারেটিং প্রফিট, তাহলে এটা হবে 4 নম্বর। তারপরে নন অপারেটিং এক্সপেন্স আর ইনকাম বাদ দিলে পাই নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে নেট প্রফিট বিফোর ট্যাক্স কোথায় আছে, এটা হচ্ছে 5 নম্বর। আর কোথায় আছে নট নেট প্রফিট আফটার ট্যাক্স, এটা হচ্ছে 6 নম্বর। তাহলে 6টা স্টেটমেন্ট এইভাবে আমাকে সাজালাম। তাহলে 1 হলো হচ্ছে 6 নম্বর আইটেমটা হচ্ছে 1, 6 নম্বর আইটেমটা 1 কোন অপশনে আছে 6 এটা। তারপর হচ্ছে 4 নম্বর আইটেমটা হচ্ছে 2, 4 নম্বর আইটেমটা হচ্ছে 2, দেখো এখানেও 6 দিয়ে স্টার্ট হচ্ছে, এখানেও কিন্তু 6 দিয়ে স্টার্ট হচ্ছে, এই দুটোতে কিন্তু 6 দিয়ে স্টার্ট হচ্ছে না, তাহলে হয় এ আর সি হবে। তাহলে 4 নম্বর অপশনটা এবার দেখি, দেখো 2 এতে আছে, তাহলে 4 নম্বর অপশন কোথায় আছে এইখানে, তারপরে এটা, তাহলে এই অপশনটাই কার্যকরী হবে। 3 নম্বরে আছে গ্রস প্রফিট, তাহলে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে গ্রস প্রফিট। 5 নম্বর আছে 3 নম্বর স্থান পেয়েছে। 4 কোথায়, 4 এখানে, দেখো অপারেটিং প্রফিট হচ্ছে 5, তাহলে 2 এর পরে হচ্ছে 5। তারপর হচ্ছে 5-এ আছে কে নেট প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে 1 নম্বর হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, লাস্টলি আসছে নেট প্রফিট আফটার ট্যাক্স, মানে 6 নম্বর পয়েন্ট, তাহলে এটা আসছে। তাহলে আলটিমেটলি রাইট চয়েস কি হলো, 6 এর পরে হবে 4 এর পরে হবে 2 এর পরে হবে 5, তারপরে হবে 1, তারপরে হবে 3, এই সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে। তাহলে রাইট অপশন হচ্ছে কোনটা, সি, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি একটা অ্যাসারশন রিজনিং এ। এটার বাংলাটা একটু মুভ করে গেছে, তো আমি বলে দিচ্ছি বাংলা কি আছে, তারপর ডিসকাস করে দিচ্ছি। অ্যাসারশন মানে হচ্ছে বিবৃতি, এখানে একটা স্টেটমেন্ট তোমাকে দেওয়া থাকবে, আর এখানে হচ্ছে পরেরটা হচ্ছে রিজন, রিজনের হচ্ছে কারণ, এই কারণটা প্রপারলি দেওয়া থাকবে, তোমাকে ডিটারমাইন করতে হবে যে যে বিবৃতি দেওয়া হচ্ছে তার রেসপেক্টে কারণটা সঠিক কিনা। তো অ্যাসারশনে বলেছে পার্সোনাল অ্যাসেটস অফ দ্য পার্টনার্স may be used to pay off the business debt in case of insufficient of the business asset। তাহলে পার্সোনাল অ্যাসেট অফ দ্য পার্টনার্স, যদিও কোনো অংশীদারের কোনো রকম বিজনেসের লস হয়, তাহলে সেই লসটা কিন্তু সে আলটিমেটলি আনলিমিটেড ওয়েতে বিয়ার করতে বাধ্য থাকে। তাহলে সেই জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে আনলিমিটেড লাইবিলিটি বলতে কি বোঝাচ্ছে। আনলিমিটেড লাইবিলিটি যখনই একজন পার্টনারের থাকে তখন বুঝতে হবে সে যতটা পরিমাণ নিজের থেকে দিতে পারবে, যদি নিজের থেকে না দিতে পারে তাহলে নিজের সম্পত্তিও কিন্তু সে কি করতে পারবে, পার্সোনাল প্রপার্টিগুলোকেও বিক্রি করে সে কিন্তু তার লাইবিলিটি পেমেন্ট করতে, লাইবিলিটি শোধ করতে বাধ্য থাকবে। তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে তার আনলিমিটেড লাইবিলিটি বলেই তবেই কিন্তু সে লাইবল থাকবে যে তার পার্সোনাল প্রপার্টিও বিক্রি করে সে কিন্তু সেই অ্যামাউন্টগুলো শোধ করবে। তাহলে এই জায়গা থেকে আমাকে বিবৃতিটা কি দিয়েছে, পার্সোনাল অ্যাসেটস অফ দ্য পার্টনার্স মে বি ইউজ টু পে অফ দ্য বিজনেস ডেট ইন কেস অফ দ্য ইনসাফিসিয়েন্ট বিজনেস অ্যাসেট। যদি বিজনেস অ্যাসেট ইনসাফিসিয়েন্ট হয় মানে পর্যাপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে পার্টনাররা তাদের নিজস্ব প্রপার্টি, নিজস্ব পার্সোনাল অ্যাসেট বা ব্যক্তি সম্পত্তি সেগুলো বিক্রি করতে বাধ্য থাকবে। কারণ কি, কারণ বলছে the liabilities of the partners of a partnership firm are unlimited। তাহলে এই যে পার্টনারদের লাইবিলিটির কথা বলা হচ্ছে এটা আনলিমিটেড, তাহলে এটা কি তোমাকে বিচার করতে হবে, এটা কি সঠিক? আনলিমিটেড মানে কি, অসীম দায়। অসীম দায় মানেই হচ্ছে ব্যক্তিগতভাবে সে দায়ী থাকবে যে তার পার্সোনাল প্রপার্টি যদি কিছু থাকে তাহলে সেগুলো বিক্রি করে দায়গুলোকে শোধ করা। তাহলে এর যে প্রপার কারণ অবশ্যই এই বিবৃতির এগেইনস্টে যায়। তাহলে এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই 4টে পয়েন্ট যে দেওয়া আছে, দেখো প্রথম পয়েন্টটা বলছে এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস, অর্থাৎ এস এবং আর উভয় সত্য, আর আর হলো এস এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এইটা আর এইটা দুটোই সত্য, এই রিজনটা প্রপার এটার ব্যাখ্যা।
তাহলে এটা সঠিক, আমরা জানি আনলিমিটেড বলেই তারা পার্সোনাল অ্যাসেটসগুলো বিক্রি করে তারা কিন্তু রাজি থাকবে বিক্রি করার জন্য বা দায়গুলো মেটানোর জন্য। তাহলে এই জায়গাতে কিন্তু এই পয়েন্টটা কিন্তু হলো। নেক্সট বলছে দেখো, এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস, অর্থাৎ এস এর সঠিক ব্যাখ্যা নয়, দুটোই ঠিক, এস এর সঠিক ব্যাখ্যা আর নয়। পরেরটা বলছে এস ইজ কারেক্ট বাট আর ইজ নট কারেক্ট, আর ইজ ইনকারেক্ট। তার মানে কি এস সত্যি কিন্তু আর সত্যি নয়। এস ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট, এখানে বলছি এস সত্যি নয় কিন্তু আর সত্যি। তাহলে এই চারটে অপশনের মধ্যে অবশ্যই এইটাও যাচ্ছে না, এইটাও যাচ্ছে না, এইটাও যাচ্ছে না, তাহলে যাচ্ছে কোনটা? এইটা। অর্থাৎ কি, যে স্টেটমেন্ট যেটা দিয়েছে, অ্যাসারশন যেটা দিয়েছে, বিবৃতি যেটা দিয়েছে, সেটার কারণ সঠিকভাবেই এখানে ব্যাখ্যা করা হয়েছে। কারণ লিমিটেড লাইবিলিটি যদি হতো তাহলে পার্সোনাল প্রপার্টি বিক্রি করার জন্য দায় থাকতো না। যদি আনলিমিটেড লাইবিলিটি থাকে দেন তখনই কিন্তু একটা দায় থাকে, একটা লাইবিলিটি থাকে যে পার্সোনাল প্রপার্টিগুলোকেও বিক্রি করে দেবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি, নেক্সট প্রশ্ন 14তে। দেখো, অ্যাজ পার সেবিস গাইডলাইন অনুযায়ী মিনিমাম সাবস্ক্রিপশন কি? সেবির নির্দেশিকা অনুযায়ী সর্বনিম্ন চাঁদা কি? সর্বনিম্ন চাঁদা বলতে কি বোঝাচ্ছে এটা জানো নিশ্চয়ই তোমরা সবাই, তবু বলে দিই একবার, যে সেবি মিনিমাম সাবস্ক্রিপশন মানে হচ্ছে এমন একটা নির্দিষ্ট পরিমাণ মিনিমাম অ্যামাউন্ট অফ শেয়ার্স যেগুলো কিন্তু আমাদের কি করতে হয়, সেগুলো যখন শেয়ার বাজারে ইস্যু করা হয় তখন কিন্তু একটা মিনিমাম সাবস্ক্রিপশন জমা করার ব্যাপার থাকে। সেই স্টপ করবো, মিনিমাম সাবস্ক্রিপশন ব্যাপার থাকে। তো এই মিনিমাম সাবস্ক্রিপশন বলতে কি হচ্ছে, ধরো আমি 1 লক্ষ টাকার শেয়ার বাজারে ছাড়লাম, পাবলিক ইস্যু করলাম, পাবলিকরা যদি তার একটা মিনিমাম পোর্শন সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু ওই শেয়ারগুলো আমি অ্যালটমেন্টে নিয়ে যেতে পারবো না। তাহলে শেয়ারসগুলোকে যদি অ্যালটমেন্টে নিয়ে যেতে হয় তাহলে মিনিমাম সাবস্ক্রিপশন কিন্তু আমাকে আদায় করতে হবে। মনে করো মিনিমাম সাবস্ক্রিপশন এখানে যেমন রুলস একটা আছে, সেটা বিভিন্ন ভাবে ডিসকাস করা যায়। যেমন সেবি একটা গাইডলাইন দিয়েছে, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী একটা গাইডলাইন আছে, তো সেই অনুযায়ী ফলো করে একটা মিনিমাম সাবস্ক্রিপশন হলো। মনে করো কোম্পানি ঠিক করলো যে 90% যদি জমা না পড়ে তাহলে অ্যালটমেন্টে যাবে না। তাহলে 90% জমা, ধরো 1 লাখ টাকা ইস্যু করলো, তাহলে তার রেসপেক্টে 90,000 জমা পড়লো না, 85,000 জমা পড়লো। তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে ঘটনা এটাই ঘটবে যে কোম্পানিগুলো কিন্তু আর শেয়ার গুলো অ্যালার্ট করতে পারবে না পাবলিকদের। যা কিছু অ্যাপ্লিকেশনের দরুন টাকা পেয়েছে সমস্ত টাকা টু বি রিফান্ডেড টু দ্য পাবলিক। এবং এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কি, যে দিনে প্রসপেক্টাস ইস্যু করছে ডেটে, সেই ডেটের 30 দিনের মধ্যে আমাকে কিন্তু, যদি মিনিমাম সাবস্ক্রিপশন না হয়, আমাকে কিন্তু টাকা ফেরত দিতে, মানে 30 দিন পর্যন্ত দেখতে হবে মিনিমাম সাবস্ক্রিপশন হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তার 15 দিনের মধ্যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনের দরুন যে টাকা পাবলিকদের কাছ থেকে পেয়েছি সেই টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। এবার এই টাকাটা যদি ফেরত দিতে না পারে কোম্পানি, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে কি, যে তোমাকে কোম্পানি কিন্তু 15% পারা নামে ইন্টারেস্ট প্রোভাইড করতে বাধ্য থাকবে। যতটা ডিলে হবে, 15 দিনের পরে যতটা ডিলে হবে ততটার জন্য ইন্টারেস্ট করতে বাধ্য থাকবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জানতে হবে। তো এবার বলে রাখি যে সেবিস গাইডলাইন আগে ছিল 90% অফ দ্য ইস্যুড ক্যাপিটাল, অর্থাৎ যতটা ইস্যু করা হয়েছে, বিলিকৃত মূলধন করা হয়েছে, তার 90% আমাকে মিনিমাম সাবস্ক্রিপশন পেতেই হবে, না হলে কিন্তু অ্যালটমেন্ট প্রসেস কমপ্লিট হবে না। কিন্তু এই জায়গা থেকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোম্পানি এই মুহূর্তে কোনো রকম গাইডলাইন দেয়নি মিনিমাম সাবস্ক্রিপশনে, শুধু বলে দিয়েছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যদি মিনিমাম সাবস্ক্রিপশন বলে দেওয়া থাকে তাহলেই কিন্তু তুমি এগিয়ে যাও, না হলে যাওয়ার দরকার নেই। মিনিমাম সাবস্ক্রিপশন সম্পর্কে কিছু বলেনি, তবে প্রসপেক্টাস বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন একটা মিনিমাম সাবস্ক্রিপশনের কথা বলে দেওয়া থাকে। বর্তমানে কিন্তু সেবিও এরকম ধরনের যেই 90% ক্রাইটেরিয়াটাকে উইথড্র করে নিয়েছে। তো সুতরাং এই অঙ্কটাতে, এই বিষয়টাতে আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটা সোজাসাপটা কোয়েশ্চেন যে মিনিমাম গাইডলাইন কত, এবং এখানে 4টে অপশন দেওয়া আছে। 90% অফ দ্য ইস্যুড ক্যাপিটাল, বিলিকৃত মূলধনের 90%, 90% অফ দ্য অথরাইজড ক্যাপিটাল, অনুমোদিত মূলধনের 90%, 10% অফ দ্য ইস্যুড ক্যাপিটাল, বিলিকৃত মূলধনের 10%,
10% অফ দ্য অথরাইজড ক্যাপিটাল, অনুমোদিত মূলধনের 10%। তাহলে এর মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হবে? অবশ্যই বিলিকৃত মূলধনের 90% বা 90% অফ দ্য ইস্যুড ক্যাপিটাল। যদিও বর্তমানে সেবির এরকম কোনো গাইডলাইন এক্সিস্ট করছে না, তবুও আমরা এই কোয়েশ্চেনটা যেহেতু আদার দ্যান দ্যাট কিছু নেই, নান অফ দিস নেই, তাহলে আমাকে কিন্তু 90% অফ দ্য ইস্যুড ক্যাপিটালটাকেই কনসিডার করতে হবে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো এটাও একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো এখানে বলছে প্রফিট অফ দ্য লাস্ট 5 ইয়ার্স, প্রফিট অফ দ্য লাস্ট 5 ইয়ার্স বলে দিয়েছে 1,20,000। সেকেন্ড ইয়ারের প্রফিট বলে দিয়েছে কত? 95,000 ইনক্লুডিং অ্যাবনর্মাল গেন। এই অ্যাবনর্মাল গেন কিন্তু এইটার মধ্যে ঢুকে আছে। আর থার্ড ইয়ারের প্রফিট বলেছে 1,40,000, ফোর্থ ইয়ারের প্রফিট বলেছে 1,80,000 আফটার চার্জিং অ্যাবনর্মাল লস অফ 20,000। এদিকে যে ফিফথ ইয়ারের প্রফিট 2,20,000 বলেছে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বলে দিয়েছে 10 লাখ। এত অবধি আমাদের ইনফরমেশন। 5 বছরের প্রফিট দেওয়া আছে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে 10 লাখ, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলে দিয়েছে 8%, রিস্ক প্রিমিয়াম এক্সপেক্টেড অ্যাজ কম্পেনসেশন ফর দ্য রিস্ক টেকেন ইজ 2%। এই দুটোর জিনিসের মানে একটু বলবো, তারপরে অঙ্কটা করব। দ্য ভ্যালু অফ দ্য গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেস অফ দ্য সুপার প্রফিট, 3 ইয়ার্স পারচেস অফ দ্য সুপার প্রফিট আমাদের বের করতে হবে। কি করে করব? প্রথমে বলে রাখি যে সুপার প্রফিট মানেটা কি। সুপার প্রফিট বলতে বোঝায় যে আমরা অ্যাভারেজ প্রফিট আর নর্মাল প্রফিট এই দুটোর ডিফারেন্স করে আমরা পাই সুপার প্রফিট। যদি নর্মাল প্রফিট মানে আমি যেটা এক্সপেক্ট করছি, আমার যদি এক্সপেকটেশন থাকে 10,000 টাকা আমি প্রফিট আর্ন করবো, আর অ্যাকচুয়ালি আমি আর্ন করলাম ধরো 15,000, দেন 5,000 উইল বি ট্রিটেড অ্যাজ নর্মাল এই সুপার প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট আর নর্মাল প্রফিট দুটোর ডিফারেন্স করে আমরা পাবো কি হচ্ছে সুপার প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট when more than নর্মাল প্রফিট, দেন দ্য ডিফারেন্স উইল বি ট্রিটেড অ্যাজ সুপার প্রফিট। তাহলে এইখানে কিন্তু সুপার প্রফিট ওই বেসিসে কাজ করতে হবে। এবার দেখো নর্মাল প্রফিট কি করে পাই? নর্মাল প্রফিট বার করার পদ্ধতি হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড যা থাকবে তার উপর নর্মাল রেট অফ রিটার্নটাকে আমাদের রেট অফ রিটার্নটাকে কনসিডার করতে হবে। তাহলে এখানে দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 10 লাখ। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আছে কত? 8%। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলতে কি বোঝাচ্ছে? আমি যদি আমার টাকাটাকে ইনভেস্ট কোম্পানিতে না করে ব্যাংকে রাখি বা সিকিউর কোনো জায়গায় রাখি, সেখান থেকে আমি কত টাকা রেটে টাকা পাবো? 8%। এটাকে বলা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। আর যখন আমরা রিস্ক প্রিমিয়াম এক্সপেক্টেড করব কম্পেনসেশন ফর দ্য রিস্ক টেকেন, অর্থাৎ আমি যদি আমার টাকাটাকে ব্যাংকে বা সিকিউর জায়গায় না রেখে আমি যদি বিজনেসে ইনভেস্ট করি যেখানে রিস্ক ফ্যাক্টর কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো 2% এক্সট্রা পাবো। তাহলে সেটাকে বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম বলা হয়। তাহলে যদি আমি বিজনেসে ইনভেস্ট করি তাহলে আমার টোটাল রিটার্ন কত হবে? 8% তো আমি পাচ্ছি রিস্ক ফ্রি রিটার্ন হিসেবে, কারণ এটা তো একদম মার্কেট এস্টাবলিশড করে দিয়েছে যে 8% রেটে তুমি পাবেই। পাশাপাশি কোম্পানিতে ইনভেস্ট করলে আমি আরো 2% এক্সট্রা পাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা ট্রিকি সামস, মাথায় রাখতে হবে যে যখন আমরা নর্মাল রেট অফ রিটার্ন কনসিডার করব তখন কিন্তু 8%কেও ধরলে হবে না শুধু, বা 2%টাকেও শুধু ধরলে হবে না, আমাকে কিন্তু দুটোকে একসঙ্গে নিয়ে 10% রেট কিন্তু কনসিডার করতে হবে। তাহলে এখানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে 8% আর রিস্ক ওরিয়েন্টেড রিটার্ন হচ্ছে 2%। তাহলে টোটাল নর্মাল রেট অফ রিটার্ন হবে কত? 10%। এটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। এবার দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে বলে দিয়েছে কত? 10 লাখ। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের উপর যদি আমি 10% অ্যাপ্লাই করি তাহলে যেটা বেরোবে সেটাকেই বলা হচ্ছে কি নর্মাল প্রফিট। কি বলা হবে? নর্মাল প্রফিট। তাহলে 10 লাখের 10% মানে কি? 10 লাখের 10% মানে কত হচ্ছে? 1 লাখ টাকা। নর্মাল প্রফিটটা আমরা মুখোমুখি হয়ে গেল যে 10 লাখের 10% হচ্ছে 1 লক্ষ। এবার আমরা চলে আসি এই অ্যাভারেজ প্রফিটটাকে ডিটারমাইন করার। কত বলেছে দেখো, ফার্স্ট ইয়ারের প্রফিট বলেছে 1,20,000, সেকেন্ড ইয়ারের প্রফিট বলেছে 95,000 ইনক্লুডিং অ্যাবনর্মাল গেন 25,000। এই 25,000 যদি থাকে তাহলে এই 95 থেকে কিন্তু 25,000 থেকে আমাকে বাদ দিতে হবে, কারণ আমি গুডউইল ক্যালকুলেশন করছি। গুডউইলের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে যা কিছু প্রফিট সেগুলোকে আমাদের কনসিডার করতে হয়। কোন রকম অ্যাবনর্মাল পার্ট এই 95 মানে কোনো প্রফিটের মধ্যে কিন্তু ঢুকে থাকলে চলবে না। তাহলে এই 95 রিচ করেছি আমি কিভাবে? 25,000 অ্যাড করে। তাহলে আমাদের যদি অ্যাকচুয়াল প্রফিট বার করতে হয় বিফোর অ্যাবনর্মাল গেন, তাহলে কত হবে? এটা 25,000 বাদ দিয়ে আমাদের কিন্তু কনসিডার করতে হবে। তাহলে কত হবে? এটা 70,000।
ঠিক আছে। নেক্সট তাহলে এখানে ফার্স্ট ইয়ার প্রফিট 1,20,000, সেকেন্ড ইয়ার প্রফিট হলো 70,000, থার্ড ইয়ারের প্রফিট নর্মাল 1,40,000, ফোর্থ ইয়ারের প্রফিট হচ্ছে কত 1,80,000। আফটার চার্জিং অ্যাবনর্মাল লস, এখানেও একটা জিনিস তাহলে দিয়ে দিয়েছে, আফটার চার্জিং অ্যাবনর্মাল লস মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল লস এর মধ্যে কি হয়েছে পাঞ্চ হয়ে গেছে, তাহলে অ্যাবনর্মাল লস মাইনাস করে এই প্রফিটটা দেখাচ্ছে। এখানেও সেই একই কনসেপ্ট, যখন আমরা গুডউইল ক্যালকুলেশন করব কোনো অ্যাবনর্মাল লস কিন্তু সেখানে আমাদের কনসিডার করলে হবে না। তাহলে এখানে যদি অ্যাবনর্মাল লসের আগের প্রফিট বার করতে চাই তাহলে কত হবে, এটা কিন্তু অ্যাড ব্যাক করতে হবে। তাহলে 1,80,000 আর এই অ্যাবনর্মাল লস 20,000 সব মিলিয়ে কত হবে তাহলে 2 লাখ। তাহলে এখানে কিন্তু আমাদের 2 লাখ টাকা প্রফিট ধরতে হবে, 2 লাখ টাকা প্রফিট হয়েছে ধরতে হবে। আর ফিফথ ইয়ারের প্রফিট হয়েছে কত 2,20,000। তাহলে কি কি প্রফিট হলো দেখো 1,20,000, 1,20,000 আর 70, 1,90,000, 1,90,000 আর এদিকে হচ্ছে 2 লাখ, 3,90,000, 3,90,000 আর এদিকে হচ্ছে 4,90,000, 4,90,000, 5,90,000, 6,90,000, 6,90,000 আর এদিকে হচ্ছে 40 আর 20, তাহলে হচ্ছে 7,50,000 টাকা আমার টোটাল প্রফিট বেরোলো। 7,50,000 টাকা আমার হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট হচ্ছে 7,50,000 টাকা। ঠিক আছে, এবার এখানে অ্যাভারেজ প্রফিট করতে হয়, অ্যাভারেজ প্রফিট করতে গেলে 5 বছর দিয়ে ভাগ করতে হবে আমাকে। তাহলে 7,50,000 বাই 5 যদি করি তাহলে দাঁড়াবে কত 1,50,000। তাহলে এই 1,50,000 আর নর্মাল প্রফিট বেরিয়েছিল কত 1 লাখ, তাহলে এই 1,50,000 আর এই 1 লাখ এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে আমাদের কত দাঁড়াবে 50,000। তাহলে এটাই হচ্ছে সুপার প্রফিট। তাহলে আমরা কিন্তু এখানে টোটাল অ্যাভারেজ প্রফিট পেলাম কত 1.5 লাখ, নর্মাল প্রফিট পেলাম কত 1 লাখ, দেন এক্সট্রা অ্যামাউন্ট কত 50,000। তাহলে এটাই হবে সুপার প্রফিট। এবার দেখো দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস বলেছে, তাহলে 3 ইয়ার্স পারচেস মানে যা সুপার প্রফিট বেরোলো সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই আমরা গুডউইল ভ্যালু পেয়ে যাবো। তাহলে কত পাবো 1,50,000 হবে আমাদের গুডউইলের ভ্যালু। তাহলে কত হবে এখানে দেখো কোন অপশন, সি অপশনটা আমরা পেয়ে গেলাম, 1,50,000 হচ্ছে গুডউইলের ভ্যালু। পরের প্রশ্ন চলে আসছি, ইফ দ্য পারচেজ কনসিডারেশন ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট অফ দ্য নেট অ্যাসেটস টেকেন ওভার দেন ড্যাশ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড ফর দ্য ডিফারেন্স অ্যামাউন্ট। এবার এখানে দেখো নেট অ্যাসেটস টেকেন ওভার পারচেজ কনসিডারেশন এর মানেটা কি, যখনই আমি কোনো জিনিস কিনি, কোনো বিজনেস পারচেজ করছি, কোনো অ্যাসেট কিনছি বা বিজনেস পারচেজ করলে বেসিক্যালি হয় সেটার দুটো কনসেপ্ট আছে, একটাকে বলা হয় নেট অ্যাসেটস টেকেন ওভার আর একটাকে বলা হবে পারচেজ কনসিডারেশন। পারচেজ কনসিডারেশন, নেট অ্যাসেটস টেকেন ওভার মানে হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের একটা ফার্মের কতটা পরিমাণে আমি নেট অ্যাসেটস টেকেন ওভার করছি, অর্থাৎ আমি ধরো ফিক্সড অ্যাসেটস কারেন্ট অ্যাসেটস বাবদ হচ্ছে 10 লক্ষ টাকা পেয়েছি আর সেই কোম্পানির লায়াবিলিটি আমি পেমেন্ট করছি ধরো 2 লক্ষ টাকা, তাহলে আলটিমেটলি 10 লক্ষ আর 2 লক্ষ মাইনাস করে হচ্ছে কত 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা হচ্ছে নেট অ্যাসেটস টেকেন ওভার, অর্থাৎ বিজনেসের এই অ্যামাউন্টটা হচ্ছে কি আমি কিনলাম, কেনার সময় আমি এটা বেনিফিট পেলাম। এবার এই বিজনেসের একটা দাম দিতে হয়, সেই দামটাকে বলা হয় পারচেজ কনসিডারেশন, যে পরিমাণ টাকা আমি দিচ্ছি তাকে বলা হবে পারচেজ কনসিডারেশন। তাহলে মনে করো নেট অ্যাসেটস টেকেন ওভার এখানে যেমন আছে, নেট অ্যাসেটস টেকেন ওভার কত কিছু দেওয়া নেই, নেট অ্যাসেটস টেকেন ওভার মনে করো 5 লক্ষ আছে আর পারচেজ কনসিডারেশন ধরো দিলাম আমি 4 লক্ষ। তাহলে 5 লক্ষর এগেনস্টে আমি কিভাবে দিতে পারি, 5 লক্ষ দিতে পারি, 4 লক্ষ দিতে পারি, 6 লক্ষ দিতে পারি। যদি 5 লক্ষ জিনিস নিয়ে 5 লক্ষই দিই তাহলে কোনো অসুবিধা নেই, ইকুয়াল হয়ে গেল, কোনো রকম কিছু এক্সট্রা জিনিস জেনারেট করলো না। 5 লক্ষ জিনিস নিয়ে যদি আমি 4 লক্ষ দিই তাহলে কম দিলাম, এই কম দেওয়াটাকে বলা হচ্ছে, কম দিলে যে অ্যামাউন্টটা কম দিলাম সেটাকে বলা হবে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এখানে কত হবে ক্যাপিটাল রিজার্ভ 1 লাখ। আর 5 লক্ষ থেকে যদি 6 লক্ষ দিই তার মানে এক্সট্রা টাকা যদি আমি দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 1 লাখ টাকাকে বলা হবে কি হবে, এটাকে বলা হবে গুডউইল। কি বলা হবে গুডউইল, অর্থাৎ আমি জিনিস যা নিয়েছি তার থেকে যদি বেশি টাকা দিই তাহলে তখন হয়ে যাবে কি এক্সট্রা টাকাটা হচ্ছে গুডউইল। প্রশ্নটা কি করেছে এবার দেখো, পারচেজ কনসিডারেশন ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট অফ নেট অ্যাসেটস টেকেন ওভার। তাহলে নেট অ্যাসেটস টেকেন ওভারের থেকে পারচেজ কনসিডারেশন কম আছে, তাহলে কোন সিচুয়েশনটা হলো নেট অ্যাসেটস টেকেন ওভার 5 লাখ, পারচেজ কনসিডারেশন ইজ লেস দ্যান দ্য
নেট অ্যাসেটস টেকেন ওভার, তার মানে 4 লাখ। এই সিচুয়েশনটা যদি ধরি তাহলে ডিফারেন্স অ্যামাউন্টটা কি হবে, রিজার্ভ অ্যাকাউন্ট অর্থাৎ ক্যাপিটাল রিজার্ভ এটা কিন্তু ট্রান্সফার হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, দেখো এখানে গুডউইল দিয়েছে হচ্ছে না, ভেন্ডার দিয়েছে হচ্ছে না, অ্যাসেটস দিয়েছে হচ্ছে না, ক্যাপিটাল রিজার্ভ আছে, মূলধনী সঞ্চিতি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সিটা হচ্ছে এখানের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ ক্যাপিটাল কি? এটা মাঝে মাঝে প্রশ্ন আসে যে সঞ্চিত মূলধন বা সঞ্চিত মূলধন কি, রিজার্ভ ক্যাপিটাল কি। মনে রেখো যে ক্যাপিটাল রিজার্ভ আর রিজার্ভ ক্যাপিটাল দুটো কনসেপ্ট কিন্তু আছে। রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ মানে কি? ক্যাপিটাল রিজার্ভ বলতে বোঝাচ্ছি যে যদি আমার কোনো রকম ক্যাপিটাল প্রফিট হয় তাহলে সেই ক্যাপিটাল প্রফিটটা ট্রান্সফার হয় ক্যাপিটাল রিজার্ভে, মূলধনী সঞ্চিতি। কিন্তু রিজার্ভ ক্যাপিটাল কিন্তু এক জিনিস নয়। রিজার্ভ ক্যাপিটাল কি? একটা কোম্পানি যতগুলো শেয়ার বিলি করে তাকে তো আমরা বলি ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটালের একটা পার্ট হিসেবে সাবস্ক্রাইবড হয়, সাবস্ক্রাইবডের একটা পার্ট হিসেবে কি হয়, কলড আপ হয়, অর্থাৎ কোম্পানি একটা টাকা নেওয়ার জন্য ডাকে, তাহলে এটাকে বলা হয় কলড আপ ক্যাপিটাল। এই কলড আপ ক্যাপিটালের পার্টটা যে ডাকলো সেটা ডাকলো, কিন্তু একটা পার্ট কি করে কোম্পানি রেখে দিতে পারে না ডেকে। এইটা যদি কোম্পানি একদম দীর্ঘদিন রেখে দেয় মানে হচ্ছে একদম কোম্পানি যখন লিকুইডেশনে যাবে তখন যদি রাখে, তখন যদি সেটা কলড আপ করে তখন সেটাকে কি বলা হবে, সেই পরিমাণ আনকল্ড ডেটা যেটা লিকুইডেশনের সময় ডাকবে বলে ঠিক করেছে কোম্পানি, সেই পরিমাণ টাকাটাকে বলা হবে কি, রিজার্ভ ক্যাপিটাল। অপশন কি আছে, পার্ট অফ ইস্যুড ক্যাপিটাল, পার্ট অফ আনকল্ড আপ ক্যাপিটাল, পার্ট অফ কল্ড আপ ক্যাপিটাল, আর পার্ট অফ পেড আপ ক্যাপিটাল। বিলিকৃত মূলধনের অংশ এটা, অতলবী মূলধনের অংশ এটা, তলবী মূলধনের অংশ এটা, আদায়কৃত মূলধনের অংশ এটা, কি হবে? তাহলে অবশ্যই পার্ট অফ আনকল্ড আপ ক্যাপিটাল, অর্থাৎ অতলবী মূলধন যেটা ডাকা হয়নি, যেটা ডাকবে পরে যখন কোম্পানি লিকুইডেশন হবে তখন সেই পার্টটাকে বলা হবে রিজার্ভ ক্যাপিটাল। তাহলে রিজার্ভ ক্যাপিটাল আর নাথিং বাট পার্ট অফ আনকল্ড আপ ক্যাপিটাল। তাহলে এর অপশনটা কি হবে, বি হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ও এবার আমাদের আরেকটা চার্ট বেসড কোয়েশ্চেন আছে। চার্ট বেসড কোয়েশ্চেন দেখো, নন কারেন্ট অ্যাসেটস অফ দ্য ফার্ম বলে দিয়েছে 20 লাখ টাকা। নন কারেন্ট অ্যাসেটস মানে হচ্ছে ফিক্সড অ্যাসেটস কে বলা হয় নন কারেন্ট অ্যাসেটস, অ্যান্ড কারেন্ট অ্যাসেটস ইজ রুপিস 10 লাখ। তাহলে কারেন্ট অ্যাসেটস বলে দিয়েছে 10 লাখ, নন কারেন্ট অ্যাসেটস বলে দিয়েছে 20 লাখ। অ্যামাউন্ট অফ নন কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস আর কত, মানে এটা জিজ্ঞেস করেছে আমাদের প্রশ্ন, এবং এখানে বার করতে হবে কি, ইউজিং দ্য ফলোইং ডায়াগ্রাম। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে পাই চার্টের মতো ডায়াগ্রামটা করা আছে। ডায়াগ্রামে দেওয়া আছে, পুরো ডায়াগ্রামের মধ্যে শেয়ার হোল্ডার ফান্ড আছে, কারেন্ট লাইবিলিটিস আছে, নন কারেন্ট লাইবিলিটিস আছে। তাহলে এই টোটাল জিনিসটার মধ্যে, টোটাল জিনিসটা মানে কি, আমাদের এই পুরো ব্যাপারটাকে কি রিপ্রেজেন্ট করছে বলতো, টোটাল লাইবিলিটি সাইডটাকে রিপ্রেজেন্ট করছে, টোটাল লাইবিলিটি সাইডটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এই লাইবিলিটি সাইডের মধ্যে কি কি আছে, শেয়ার হোল্ডার ফান্ড, কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটি। এবার দেখো টোটাল লাইবিলিটি সাইডটা রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে নন কারেন্ট অ্যাসেটস আর কি কারেন্ট অ্যাসেটস। তাহলে এখানে কি করে পাবো, পাওয়ার একটাই অর্থ যে আমরা জানি কিন্তু টোটাল লাইবিলিটি ইজ ইকুয়ালস টু টোটাল অ্যাসেট, আর টোটাল অ্যাসেটস মানে কি, নন কারেন্ট অ্যাসেটস 20 লাখ আর কারেন্ট অ্যাসেটস যদি 10 লাখ যোগ করি তাহলেই আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাবো। তাহলে টোটাল অ্যাসেট এখানে কত হবে, টোটাল অ্যাসেট হবে কিন্তু 30 লাখ। তাহলে টোটাল অ্যাসেট যদি 30 লাখ হয়, 20 আর 10 মিলে, তাহলে এইটাই হবে কি টোটাল লাইবিলিটি। টোটাল লাইবিলিটি যদি তাহলে 30 লাখ হয়, তাহলে তার মধ্যে শেয়ার হোল্ডার ফান্ড হচ্ছে 50%। এটা আমাদের জিজ্ঞাসা করেনি, আমাদের জিজ্ঞাসা করেছে কিন্তু দেখো যে কারেন্ট নন কারেন্ট লাইবিলিটি অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। তাহলে নন কারেন্ট লাইবিলিটি হচ্ছে 30%, কারেন্ট লাইবিলিটি হচ্ছে 20%। তাহলে এই 30 লাখের 30% মানে কত, 30 লাখের 30% মানে হচ্ছে 9 লাখ, আর 30 লাখের 20% মানে হচ্ছে কি 6 লাখ। তাহলে এই 9 লাখ আর 6 লাখ এই দুটোই হচ্ছে আমাদের অ্যামাউন্ট নন কারেন্ট লাইবিলিটি অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। তাহলে কোথায় অপশন আছে দেখো, এ আছে 20 লাখ 10 লাখ হবে না, বি আছে 9 লাখ 6 লাখ, এটাই হবে, তাহলে এটাই অপশন দিয়ে দেবো। তাহলে এখানে কি অপশন হলো আমাদের, বি অপশনটা হচ্ছে অ্যান্সার। এইভাবে চার্ট দেখে কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে। দেখো এখানে বোধগম্যটা কোথায়, নন কারেন্ট অ্যাসেটস আর নন কারেন্ট কারেন্ট অ্যাসেটস এই দুটো মিলে যে টোটাল লাইবিলিটি হয়, এই কনসেপ্টটা তোমার জানতে হবে।
তারপর এই চার্টের ডায়াগ্রাম দেখে কোনটা কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করছে সেটা দেখে নিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। তাহলে এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে। সুতরাং ডায়াগ্রাম বেসড এরকম যদি থাকে তাহলে কিন্তু আমাদের এইভাবেই এগোতে হবে। এরপরে 19 নম্বর কোয়েশ্চেনটাতে চলে আসছি। 19 নম্বর কোয়েশ্চেনে দেখো একটা ম্যাচিং দিয়েছে, আবারও একইভাবে ম্যাচিং এর আগেও একটা করলাম, সেই ম্যাচিংটা কিভাবে আছে দেখো। এখানে কলম 1 এ বলে দিয়েছে 4টে পয়েন্ট, পারচেজ গুডউইল, সেলফ জেনারেটেড গুডউইল, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, সুপার প্রফিট। অলরেডি আমি পারচেজ গুডউইল বলতে কি বোঝাচ্ছে সেটা জানো। পারচেজ মানে কোনো জন বিজনেসের ফান্ড কিনতে গেলে যে অ্যাসেট, যে গুডউইল জেনারেট করে সেটা পারচেজ গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল বলতে কি বোঝাচ্ছে, যেগুলো নিজের থেকে গুডউইল জেনারেট করে সেটাকে সেলফ জেনারেটেড গুডউইল বলে। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট তো অলরেডি আমরা দেখেছি যে অ্যাভারেজ প্রফিটটাকে যখন ওয়েট দিয়ে ক্যালকুলেশন করা হয়, ভাগ দিয়ে যখন ক্যালকুলেশন করা হয় তখন তাকে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। আর সুপার প্রফিট এক্ষুনি আমি আলোচনা করেছি, হোয়াট ইজ সুপার প্রফিট। তো এই 4টে আইটেম কলম 1 এ দেওয়া আছে। কলম 2 তে দেওয়া আছে দেখো, নট শোন ইন ব্যালেন্স শিট, উদ্বর্তপত্রে দেখানো হয় না। অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, গড় মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা, পারচেজ কনসিডারেশন মাইনাস নেট অ্যাসেটস এক্ষুনি করেছি, ক্রয় প্রতিদান আর নিট সম্পত্তি, ইনক্রিজ অর ডিক্রিজ ইন ট্রেন্ড। তাহলে কোনটা কার সঙ্গে যাবে এটা কিন্তু ইজিলি বোঝা যায়। দেখো ইজিলি কিভাবে করবে। পারচেজ গুডউইল অবশ্যই এক্ষুনি করেছি কি, পারচেজ কনসিডারেশন আর নেট অ্যাসেটস, অর্থাৎ একটা কোম্পানি থেকে যতটা আমি অ্যাসেট কিনছি আর কোম্পানিকে যতটা পারচেজ কনসিডারেশন দিচ্ছি, দুটোর ডিফারেন্স করলে আমরা পাবো কি, পারচেজ গুডউইল। তাহলে এর সঙ্গে যাবে 3, এর সঙ্গে 3 কোথায় আছে দেখো, বিতেও আছে সিতেও আছে। তাহলে এই অপশন দুটো কিন্তু আমাদের আর হচ্ছে না, এটা একদম ভুল। তাহলে আমরা চয়েস করে নিলাম বি আর সি। এবার দেখি বি অপশন বলছে সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড গুডউইল কোথায় আছে, সেলফ জেনারেটেড গুডউইল কোথায় দেখানো হয় না, নট শোন ইন দ্য ব্যালেন্স শিট। সেলফ জেনারেটেড গুডউইল কিন্তু কখনো ব্যালেন্স শিটে এখানে আনা যায় না, সেলফ জেনারেটেড গুডউইল কিন্তু কখনোই উদ্বর্তপত্র দেখানো হয় না। যা কিছু দেখাই আমরা পারচেজ গুডউইলটাকে কিন্তু নিয়ে আসি। তাহলে সেলফ জেনারেটেড গুডউইল কত হবে, 1। তাহলে এখানে দেখো B1 আছে, এখানেও দেখো B4 আছে, তাহলে এইটা তাহলে বাদ চলে গেল। তাহলে অপশন কিন্তু আমি পেয়ে গেলাম অলরেডি, এ আর বি, A3 B1 এটা পেয়ে গেলাম। বাকি দুটো দেখো ম্যাচ করাও, C4 মানে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, মানে কি হবে, ইনক্রিজ অর ডিক্রিজ ইন ট্রেড। আর সুপার প্রফিট এক্ষুনি আমি করেছি, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট করলেই আমরা সুপার প্রফিট পাই। তাহলে অবশ্যই D2 হবে আর সি হবে কি 4। তাহলে এখান থেকে আমরা দেখো অপশন পেয়ে গেলাম A3 B1 C4 আর D2। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ম্যাচিংটা সলভ করে নিলাম। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি, রাইট। এরপরে কোশ্চেন আমরা চলে আসছি আবার, এটাও একটা অ্যারেঞ্জের সিকোয়েন্স সাজানোর একটা প্রশ্ন। দেখো এখানে বলে দিয়েছে চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স, সঠিক অনুক্রমটি নির্ণয় করো, মানে ওই একইভাবে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে প্রথমে দেখো প্রোডাক্ট অফ ট্রেডিং প্রফিট অ্যান্ড ওয়েট, ফার্স্ট অপশন দিল। নেক্সট বললো ভ্যালু অফ গুডউইল মানে সুনামের মূল্য নির্ধারণ, ওয়েটেড অ্যাভারেজ ট্রেডিং প্রফিট মানে বাণিজ্যিক মুনাফার ভারযুক্ত কর, আর ট্রেডিং প্রফিট অফ দ্য গিভেন ইয়ার্স মানে প্রদত্ত বছরগুলির বাণিজ্যিক মুনাফা। এই 4টে অপশন আমাদের কি করলো, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কোনটা প্রথম হবে আর কোনটা তারপরে হবে সেই সাজাতে হবে পরপর। তাহলে কোনটা প্রথম হওয়ার কথা, প্রথমে দেখো এখানে ভ্যালু অফ গুডউইল নিশ্চয়ই হবে না, প্রোডাক্ট অফ দ্য ট্রেডিং প্রফিট অ্যান্ড ওয়েট হবে না। আগে প্রথমে বার করতে হবে কি, ট্রেডিং প্রফিট অফ দ্য গিভেন ইয়ার্স, অর্থাৎ প্রত্যন্ত বছরগুলির আগে বাণিজ্যিক মুনাফা বের করতে হবে। তারপরে আমাদের ওয়েটেড অ্যাভারেজ ট্রেডিং প্রফিট বার করতে হবে, তাহলে কি সেটা বাণিজ্যিক মুনাফার ভারযুক্ত করা। তারপর আমাদের কি করতে হবে, বাণিজ্যিক মুনাফা এবং ভারের গুণফল করতে হবে, যা মুনাফাগুলো বেরোলো তার সঙ্গে ওয়েট দিয়ে আমাদের গুণ করতে হবে। তারপরে আমাদের কিন্তু ভ্যালু অফ গুডউইল বের করব। ঠিক আছে, তাহলে কি কি হবে বলো। প্রথম আসছে দেখো 4, তারপরে প্রোডাক্ট অফ ট্রেডিং প্রফিট অ্যান্ড ওয়েট, তারপরে ওয়েটেড অ্যাভারেজ ট্রেডিং প্রফিট, তারপর হচ্ছে ভ্যালু অফ গুডউইল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে প্রোডাক্ট অফ ট্রেডিং প্রফিট অ্যান্ড ওয়েট, এটা 2 নম্বর, ওয়েটেড অ্যাভারেজ ট্রেডিং প্রফিট মানে হচ্ছে 3 নম্বর, ভ্যালু অফ গুডউইল 4 নম্বর। বলো কোথায় আছে, তাহলে দেখো 4 হচ্ছে 1, 4-এর পরে এইটা হচ্ছে
2, তারপরে 3 হচ্ছে 3, তারপরে 2 হচ্ছে 4, এইটা হচ্ছে অপশন। তাহলে বি হচ্ছে এখানে রাইট অপশন। তাহলে প্রথমে আমাদের তাহলে কি হলো, প্রথম হচ্ছে ট্রেডিং প্রফিট ডিটারমাইন করা, তারপরে ডিটারমাইন করতে হবে প্রোডাক্ট অফ ট্রেডিং প্রফিট অ্যান্ড ওয়েট, তারপরে ওয়েটেড অ্যাভারেজ ট্রেডিং প্রফিট বেরোবে 3 নম্বর পয়েন্ট, তারপরে হবে কি 2 নম্বর ভ্যালু অফ গুডউইল বের করা, অর্থাৎ অন্তিম পর্যায়ে হচ্ছে 4 নম্বর। এইভাবে রাইট অপশন হচ্ছে 4, 1, 3, 2, প্রথমে 4, তারপরে 1, তারপরে 3, তারপরে 2, এইভাবে আমাদের সিকোয়েন্সটাকে সাজানো হলো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি 21 নম্বর। এটা ছোট্ট একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে ইফ রেভিনিউ ফ্রম অপারেশন ইজ 99 লাখ, রেভিনিউ ফ্রম অপারেশন দেওয়া আছে 9 লাখ, গ্রস প্রফিট 25% অন কস্ট বলে দেওয়া আছে, আর অপারেটিং এক্সপেন্সেস আর 90,000 বলে দেওয়া আছে, দেন অপারেটিং রেশিও বার করতে হবে। অপারেটিং রেশিওটা আমাদের প্রশ্ন। দেখো আগে মাথায় রাখতে হবে যে অপারেটিং কস্ট কি করে বার করবো। অপারেটিং কস্টের ফর্মুলা কি? অপারেটিং কস্টের ফর্মুলা হচ্ছে COGS মানে কস্ট অফ গুড সোল্ড প্লাস হচ্ছে অপারেটিং এক্সপেন্স, এই দুটো নিয়ে আমাদের অপারেটিং কস্ট বেরোয়। আর অপারেটিং কস্ট রেশিওর ফর্মুলা কি? অপারেটিং রেশিও বলতে অপারেটিং কস্ট রেশিও কি বোঝাচ্ছে? অপারেটিং রেশিওর ফর্মুলা কি? অপারেটিং কস্ট বাই নেট সেলস, নেট সেলস মানে যদি রিটার্ন থাকে তাহলে রিটার্ন মাইনাস করতে হবে, মাইনাস করে নেট সেলস পাবো, ইন্টু 100। এটা করলে অপারেটিং কস্ট বাই সেলস ইন্টু 100 করলে আমরা পেয়ে যাব অপারেটিং রেশিও। এবার দেখো এখানে COGS অপারেটিং এক্সপেন্স অলরেডি গিভেন, তাহলে এখানে 90,000 অলরেডি আমি পেয়ে যাচ্ছি, কিন্তু COGS কিন্তু দেওয়া নেই। COGS এর বদলে রেভিনিউ ফ্রম অপারেশন দিয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে সেলস এর ভ্যালুটা, তাহলে এখানে কিন্তু আমি অলরেডি সেলস এর ভ্যালুটা পেয়ে গেছি 9 লাখ। ঠিক আছে, গ্রস প্রফিট পার্সেন্টেজ বলেছে 25% অন কস্ট, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে যে 25% অন কস্ট মানে কি, যদি 25% অন কস্ট বলি তার মানে কি 1/4 অন কস্ট, যদি 25% অন কস্ট হয় তাহলে সেই পোর্শনটাই কিন্তু 1/5 অন সেলস হয়ে যাবে। ঠিক আছে, 25% অন কস্ট মানে 20% অন সেলস, তাহলে 1/5 যদি হয় 9 লাখের 1/5 হচ্ছে আমাদের, তাহলে কি হবে প্রফিট হবে। তাহলে দেখো এখানে জিপি মানে গ্রস প্রফিট 9 লাখের 20%, 9 লাখ টাকা যেহেতু সেলস, তাহলে সেলস এর উপর কনভার্ট করে দিলাম রেটটা 20% অন সেলস, তাহলে 9 লাখের 20% মানে কত হবে 1,80,000 হচ্ছে আমাদের জিপি। তাহলে 1,80,000 যদি জিপি হয় তাহলে COGS টা কত হবে 9 লাখ থেকে এই জিপিটা যদি বাদ দিই, 9 লাখ থেকে জিপিটা যদি বাদ দিই তাহলেই আমরা কি পেয়ে যাবো COGS পেয়ে যাবো। তাহলে এবার দেখো 9 লাখ থেকে যদি জিপি বাদ দিয়ে থাকে কত 9 লাখ মাইনাস 1,80,000 মানে হচ্ছে থাকে হচ্ছে 7,20,000, আর এখানে হচ্ছে 90,000, তাহলে টোটাল অপারেটিং কস্ট হচ্ছে COGS 9 লাখ মাইনাস 1,80,000 করে 7,20,000 হলো, আর অপারেটিং এক্সপেন্স অলরেডি গিভেন 90,000, দুটোকে প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং কস্ট কত আসছে, দুটোকে প্লাস করলে দেখো 8,10,000, 8,10,000 আসছে দুটোকে প্লাস করলে। এবার আমরা দেখো অলরেডি অপারেটিং কস্ট পেয়ে গেলাম, তাহলে অপারেটিং কস্ট এখানে বসিয়ে দেবো 8,10,000 ইন্টু 100 করে, 8,10,000 ইন্টু 100 করলে তাহলে কত আসছে আলটিমেটলি পার্সেন্টেজ 90%। দেখো উত্তর কোথায় আছে 10%, 100%, 90%, 50%, তাহলে এটা আমি পেয়ে গেলাম 90%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমার কোয়েশ্চেনে চলে আসছি, এটাও একটা অ্যাসারশন আর রিজনিং এর একটা পার্ট আছে, রিজনস এর। অ্যাসারশন বিবৃতিতে ক্যাশ রিসিভ ফ্রম ট্রেড রিসিভেবল কিপস দ্য ডেট ইকুইটি রেশিও আনচেঞ্জড। ঠিক আছে, ক্যাশ রিসিভ ফ্রম দ্য ট্রেড রিসিভেবল কিপস দ্য ডেট ইকুইটি রেশিও আনচেঞ্জড, প্রাপ্য দেনা থেকে নগদ প্রাপ্তির দেনা মালিকানা অনুপাত অপরিবর্তিত রাখে। এই কথাটার মানে কি আগে বুঝতে হবে, যে ট্রেড রিসিভেবল থেকে যদি ক্যাশ রিসিভ করি, জার্নাল এন্ট্রি কি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেড রিসিভেবল, তাহলে এর সঙ্গে কিন্তু এই ডেট ইকুইটি রেশিওর কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে ডেট ইকুইটি রেশিও আমরা যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে লং টার্ম বেসিস ধরে করি। ঠিক আছে, লং টার্ম ডেট আর শেয়ার হোল্ডার ফান্ড, লং টার্ম ডেটের মধ্যে কিন্তু আমাদের ট্রেড রিসিভেবল কনসেপ্টটা কিন্তু আমাদের আসছে না।
লং টার্ম লাইবিলিটি বা লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডারের সঙ্গে কোনো রকম কিন্তু এই মানে সম্পর্ক নেই এই ক্যাশ রিসিভ ফ্রম ট্রেড রিসিভেবল, সুতরাং আনচেঞ্জ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণটা কি বলছে, বোথ লং টার্ম ডেট অ্যান্ড শেয়ার হোল্ডার্স ফান্ড রিমেন আনচেঞ্জড, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ বা শেয়ার হোল্ডারদের তহবিল উভয় অপরিবর্তিত রাখে। অর্থাৎ যখনই আমি কাজ করব তখন মাথায় রাখতে হবে যে এই যে ট্রানজাকশনটা হলো এটার জন্য কি কোন রকম ভাবে আমাদের এই লং টার্ম ডেট আর শেয়ার হোল্ডার ফান্ড এফেক্টেড হলো না, হলো না। তার কারণ হচ্ছে যখন আমি ক্যাশ রিসিভ করছি ট্রেড রিসিভেবলের কাছ থেকে, জার্নাল প্রথমেই বললাম কি ক্যাশ রিসিভড অ্যাকাউন্ট বা ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স বা ট্রেড রিসিভেবল, তাহলে এই দুটো আইটেমই কিন্তু লং টার্ম ডেটেও আসে না, শেয়ার হোল্ডার ফান্ডেও আসে না। তার জন্যই কিন্তু আমাদের এই ডেট ইকুইটি রেশিও ইনট্যাক্ট থাকছে বা আনচেঞ্জ থাকছে। তাহলে সেই জায়গা থেকে এর যে কারণটা সেটা একদম সঠিক কারণ। তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার আছে দেখো, এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস। এস এবং আর উভয় সত্য, আর এস এর সঠিক ব্যাখ্যা ফার্স্ট অপশন। তাহলে বুঝতেই তো পারছি অ্যান্সার আমরা অলরেডি পেয়েই গেলাম যে এইটার সঠিক ব্যাখ্যা। তবুও পরের পয়েন্টগুলো দেখে নিই। এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট বাট আর is not the correct explanation of S. S is correct but R is incorrect. S is incorrect but R is correct. তাহলে এই তিনটে অপশনই কিন্তু এখানে আমাদের কার্যকরী হলো না। আমাদের কার্যকরী হলো কোন অপশনটা? S and R both are correct and R is the correct explanation of S. অর্থাৎ এইখানে কিন্তু দুটো কার্যকরণ তত্ত্ব কিন্তু সঠিক দিয়েছে। তাহলে এইটা থেকে আমরা এইভাবে করলাম। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পরের পয়েন্টটাতে একটা ছোট্ট অঙ্ক আছে, ক্যালকুলেশন পার্টটা তোমরা অলরেডি পারবে। এখানে দেখো 31/3/2025 একটা দেওয়া আছে, এই অ্যামাউন্টটা একটু সরে গেছে, ডেটটা হচ্ছে এটার আন্ডারে হবে। আর 31/3/2024 একটা অ্যামাউন্ট দেওয়া আছে। অ্যামাউন্টগুলো কি কি? শেয়ার ক্যাপিটালের জন্য একটা অ্যামাউন্ট দেওয়া আছে 8,50,000 and 6,000, এই 6 লাখ। 12% ডিবেঞ্চার আছে 9,50,000 and 10 লাখ। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে দেওয়া আছে 18 লাখ and 16 লাখ। এবার খেয়াল করে দেখো যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট একটা পার্ট, যেটা কি ফিক্সড অ্যাসেটসের পার্ট হিসেবে ধরি, আর শেয়ার ক্যাপিটাল আর 12% ডিবেঞ্চার এগুলো কিন্তু একটা লায়াবিলিটির পার্ট। এগুলো কি হচ্ছে? লায়াবিলিটির পার্ট। এবার এগুলো হচ্ছে লায়াবিলিটির পার্ট। এই দুটোকে যোগ করলে আমরা, আর যেহেতু কোনো রকম আলাদা কোনো ইনফরমেশন নেই, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা টোটাল লায়াবিলিটি পেয়ে গেলাম। তাহলে দুটোকে যোগ করলে টোটাল লায়াবিলিটি কত আছে? এটা হচ্ছে 18 লাখ, যেটা দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির সঙ্গে ইকুয়াল হচ্ছে, আর এটা টোটাল হচ্ছে 16 লাখ। এটা হচ্ছে 18 লাখ, এটা টোটাল হচ্ছে 16 লাখ, যেটা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের সমান। তো প্রশ্নটা এটা না, প্রশ্নটা কি? দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি অ্যাজ অন 31/3/2025 ইজ কত, সেটা বার করতে হবে। এবার খেয়াল করে দেখো যে পার্সেন্টেজ চেঞ্জ আমরা কি করে বার করি, অ্যাবসলিউট চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ, এগুলো কি করে বার করি? চেঞ্জ করার অর্থটা কি? কারেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার দুটোর মধ্যে ডিফারেন্স করি, ডিফারেন্স করে দেখি যে কি চেঞ্জেস হচ্ছে। দেখো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কারেন্ট ইয়ারের অ্যামাউন্টটার ডিফারেন্সটা দেখার চেষ্টা করি, অর্থাৎ এটা কিন্তু আগে দিয়েছি, এটা কিন্তু পরে দিয়েছি। তোমরা কিন্তু এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস নেগেটিভ হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। হয় কি, আগে প্রিভিয়াস ইয়ার থাকে তারপর কারেন্ট ইয়ার থাকে। তাহলে প্রিভিয়াস ইয়ার আগে কনসিডার করতে হবে। দেখো কত ছিল? 16 লাখ। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস মানে হচ্ছে টোটাল লায়াবিলিটি সাইডকে বোঝাচ্ছি, যেখানে কিন্তু আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে কনসিডার করব না, অনলি কনসিডার করব শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ডিবেঞ্চার। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? প্রিভিয়াস ইয়ারে ছিল 16 লাখ, আর এই ইয়ারে এসছে কত? 18 লাখ। তাহলে চেঞ্জেসটা কিভাবে হবে? 18 লাখ মাইনাস 16 লাখ কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবে 16 লাখ মাইনাস 18 লাখ করে। তাহলে 2 লাখ চেঞ্জেস হলো। এই 2 লাখ চেঞ্জেসটাই হচ্ছে আমাদের চেঞ্জ। এবার এটাকে পার্সেন্টেজ করতে গেলে আমরা কি করে করি? দেখো 2 লাখ হচ্ছে চেঞ্জ হয়েছে, 2 লাখ কিন্তু পজিটিভ চেঞ্জ। 2 লাখ কার উপর হয়েছে? ইনিশিয়াল ভ্যালুটা ছিল কত? 16 লাখ। তাহলে সবসময় প্রিভিয়াস ইয়ারের ভ্যালুর উপর চেঞ্জ করতে হয়। 2 লাখ বাই 16 লাখ ইন্টু 100 করলে আমাদের কত হবে? দেখো কাটাকুটি করো। 200/16 বা 100/8। 100/8 মানে হচ্ছে 12.5%। তাহলে এখানে আসছে দেখো 12.5% আমাদের ভ্যালু। তাহলে এখানে আমাদের কিন্তু এই যে 2 লাখ চেঞ্জ হলো, 16 লাখ থেকে 18 লাখ হলো 2 লাখ। 2 লাখ বাই 16 লাখ ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজ হবে কত? 12.5%। এবং এটা পজিটিভ চেঞ্জ। তাহলে দুটো অপশন দেখো দেওয়া আছে,
12.5% মাইনাস 12.5%, এই দুটো তো হচ্ছে না, বাদ দাও। কিন্তু এ আর বি এর মধ্যে ডিফারেন্সটা কি 12.5% মাইনাস 12.5%। কখনোই কিন্তু ভুল করে মাইনাস এখানে হচ্ছে না, মাইনাস যদি দিয়ে দাও তাহলে কিন্তু ভুল চলে যাবে। তাহলে রাইট আনসার কি পজিটিভ 12.5%। কেন? আবারও বলছি 16 লাখ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কারেন্ট ইয়ার বাদ যাবে, কখনোই কিন্তু এইটা মাইনাস এইটা হবে না, অর্থাৎ কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে আরেকটা রিঅ্যারেঞ্জ দিয়েছে আরেকটা, দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফরমেশন স্টেপ অফ পাবলিক কোম্পানি অন সিকুয়েন্স। সার্বজনীন কোম্পানি গঠনের নিচের পর্যায়গুলি সঠিকভাবে আমাকে সাজাতে হবে। আগের মতোই চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে যে কার পরে কি হয়। প্রথমে দেওয়া আছে দেখো রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি, কোম্পানির নিবন্ধন, ইস্যু অফ শেয়ার্স বিলি, মিনিমাম সাবস্ক্রিপশন ন্যূনতম আদায়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ দ্য অ্যাসোসিয়েশন, পরিমেল নিয়মাবলী। এই চারটে পয়েন্ট দেওয়া আছে, কোনটা প্রথম হবে কোনটা দ্বিতীয় হবে সেটা ডিটারমাইন করতে হবে। কোনটা হবে দেখো, দেখো এখানে প্রথমেই বলি যে প্রথমে কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশনের আগে যেটা করতে হয়, একটা কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই দুটোকে তৈরি করতে হয়। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে সমস্ত কিছু ক্লজ থাকে, নেম ক্লজ থাকে, অবজেক্টিভ ক্লজ থাকে, ক্যাপিটাল ক্লজ থাকে, এরকম বিভিন্ন ধরনের ক্লজ থাকে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সমস্ত নিয়ম কানুন অমুক তমুক সবকিছু রুলস রেগুলেশনস গুলো লেখা থাকে, অর্থাৎ কোম্পানি কিভাবে টাকা সংগ্রহ করবে, কিভাবে ইস্যু করবে, কতটা পরিমাণ ইস্যু করবে, মিনিমাম সাবস্ক্রিপশন কত হবে, অডিটর কারা থাকবে, অডিটরদের কিরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, তাদের রেমুনারেশন কি হবে, এই সমস্ত কিছু মানে এন্টায়ার কোম্পানি সম্পর্কে রুলস রেগুলেশনস মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে লেখা থাকে, এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। আর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে কি থাকবে এমওএতে, এখানে সমস্ত কিছু ক্লজ, নেম ক্লজ, অবজেক্টিভ ক্লজ, সিচুয়েশন ক্লজ, অ্যাসোসিয়েশন ক্লজ, ক্যাপিটাল ক্লজ, লাইবিলিটি ক্লজ, এইগুলো লেখা থাকবে। তাহলে এইটা আগে প্রথম সিলেক্ট করতে হবে, অর্থাৎ এইটা আগে ডিটারমাইন করতে হবে কোম্পানিকে। এইটা হয়ে গেলে তারপর রেজিস্ট্রারের কাছে যেতে হবে, রেজিস্ট্রারের কাছে গেলে তবে আমি পাবো কি কোম্পানির নিবন্ধনের করার ছাড়পত্র। রেজিস্টার অফ দ্য কোম্পানির কাছে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আমি কিন্তু নিবন্ধন করার ছাড়পত্র পাবো। তারপরে দেখো তাহলে 4-এর পরে কি হচ্ছে 1, 4-এর পরে তাহলে কি হয়ে গেল 1, দেখো এখানে 4-এর পরে 1 একটাই অপশন আছে, তাহলে অপশনটা কিন্তু আমরা অলরেডি পেয়েই গেলাম, 4-এর পরে 1। তারপরে যেটা হচ্ছে দেখো 2 ইস্যু অফ শেয়ার্স, এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আমরা বাজারে মূলধন সংগ্রহের জন্য শেয়ারগুলো বাজারে বিক্রি করতে পারবো, তাহলে ইস্যু অফ শেয়ার্স নেক্সট হবে। তারপরে যে পয়েন্টটা আসবে মিনিমাম সাবস্ক্রিপশন, অর্থাৎ তারপরে প্রসেস আসবে যে মিনিমাম পাবলিক কতটা পোর্শনে অ্যাপ্লাই করলো তার উপর ডিপেন্ড করে অ্যালটমেন্ট প্রসিডিওর হবে। তাহলে প্রথম হচ্ছে মেমোরেন্ডাম, তারপরে রেজিস্ট্রেশন প্রসিডিওর, তারপরে ইস্যু অফ শেয়ার্স, তারপরে মিনিমাম সাবস্ক্রিপশন স্যাটিসফাই করলে দেন আমার কোম্পানির ফরমেশন কমপ্লিট হবে। তাহলে 4, 4-এর পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, এইভাবে আমাদের কিন্তু পয়েন্টগুলো সাজাতে হবে। তাহলে এটা গেল আরেকটা রিঅ্যারেঞ্জের প্রক্রিয়া। নেক্সট প্রশ্নতে চলে আসছি আমরা। এখানে একটা চার্ট মতো করা আছে, এই চার্টটা কোম্পানি ওরিয়েন্টেড। তোমরা জানো যে লভ্যাংশ বন্টনের ভিত্তিতে আমাদের অগ্রাধিকার শেয়ারের কিন্তু ক্লাসিফিকেশন অনেকগুলো হয়, এবং এই ক্লাসিফিকেশন ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর। তো আমাকে এইখানে একটা ফ্যাক্টর দেওয়া হয়েছে, সেটা কি ক্লাসিফিকেশন অফ প্রেফারেন্স শেয়ার্স অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে আমাদের এই লভ্যাংশ বন্টনের ভিত্তিতে অগ্রাধিকারকে কত ভাগে ভাগ করা যায়, তার দুটো পার্ট আমি দিয়েছি। তার মানে বোঝাই যাচ্ছে এটার দুটো পার্ট আমার অপশন আছে। অপশনগুলো কি কি? নাম্বার 1 বলছে দেখো রিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স, মানে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এইটা মানে কি, যে সমস্ত শেয়ারগুলোকে পরিশোধ করতে হবে বা করা হয় তাকে বলা হবে পরিশোধযোগ্য শেয়ার্স, যে সমস্ত শেয়ারগুলোকে পরিশোধ করা হবে না তাকে কি বলা হবে অপরিশোধযোগ্য শেয়ার্স। এটা মাথায় রাখবে। এখন কিন্তু এই ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স এর আর অস্তিত্ব নেই। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স, নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স, এটার মানেটা কি, যখন কোনো কোম্পানির প্রেফারেন্স শেয়ার্স এর ডিভিডেন্ড গুলো অ্যাকুমুলেট হতে পারবে বা কিউমুলেট হতে পারে বা জমা হতে পারবে, যেটাকে বলা হয় পুঞ্জীভূত। অর্থাৎ মনে করো আমি 1 বছর ডিভিডেন্ড কোম্পানি আমাকে ডিউ টু ল্যাক অফ প্রফিট সে ডিভিডেন্ড দিতে পারলো না, তাহলে হতেই পারে এরকম ল্যাক অফ প্রফিটের জন্য কোম্পানি বললো আমি দেবো না এই বছর। তাহলে সেক্ষেত্রে কি রুলস আছে, সেক্ষেত্রে হচ্ছে যদি কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স থাকে তাহলে এই ডিভিডেন্ডটা পরের বছর ডিউ সমেত পেতে পারে।
কিন্তু যদি নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার থাকে তাহলে এই ডিভিডেন্ড যদি এই বছর না দিতে পারে পরের বছর কিন্তু সে আর পাবে না। তার মানে ডিউ এর অ্যামাউন্টটা কিন্তু জমতে পারবে না নন কিউমুলেটিভের ক্ষেত্রে। কিন্তু যখন আমি ডিউ এর অ্যামাউন্ট ডিভিডেন্ডটা প্রত্যেক বছর জমাতে পারবো তখন তাকে বলা হবে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স। তাহলে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স আর নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স হচ্ছে এটা। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার্স বুঝতেই পারছো, যেগুলোকে রূপান্তর করা যায়। অনেক সময় প্রেফারেন্স শেয়ার্সকে অন্য কোনো বন্ডে সিকিউরিটিজে শেয়ার্সে রূপান্তর করা যায়, তো তাকে বলা হবে কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার্স। নন কনভার্টেবল মানে হচ্ছে যে সমস্ত প্রেফারেন্স শেয়ার্সগুলোকে কনসিডার করা হবে না, মানে কনভার্ট করা যায় না, তাকে বলা হবে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার্স। আর নান অফ দিস বলা আছে। তাহলে এই যে আলোচনাটা করলাম এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স আর নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স এটাই হচ্ছে অ্যান্সার। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের ডিভিডেন্টের ভিত্তিতে, ডিভিডেন্ড যদি জমা হয় তাহলে কিউমুলেটিভ বলা হবে, ডিভিডেন্ড যদি জমা না হয় তাহলে নন কিউমুলেটিভ বলা হবে। এক্ষুনি বললাম। তাহলে রাইট আনসার কি হবে? একটা কিউমুলেটিভ হবে, একটা নন কিউমুলেটিভ হবে। তাহলে এখানে হচ্ছে একটা কিউমুলেটিভ, একটা হচ্ছে নন কিউমুলেটিভ। এইভাবে আমাদের এই অপশনটা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবার একটা ম্যাচিং আছে, ডিবেঞ্চার সার্টিফিকেট দেওয়া আছে, ডিবেঞ্চার হোল্ডার দেওয়া আছে, ঋণপত্রের ধারক দেওয়া আছে, আর ইন্টারেস্ট, ঋণপত্রের বাংলাটা হচ্ছে ঋণপত্রের ধারক, আর এদিকে হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মানে ঋণপত্রের উপর সুদ, আর ডিবেঞ্চার মানে তো জানো ঋণপত্র বলা হয়। এগুলো সবকটাই জানো। এখানে কি হচ্ছে? এভিডেন্স অফ লোন, ঋণের প্রমাণপত্র, চার্জ এগেন্স্ট প্রফিট, মুনাফার ছাড়, লং টার্ম বরোয়িংস দীর্ঘমেয়াদী ঋণ, আর ক্রেডিটার্স, এই কটা দেওয়া আছে। এবার দেখো, এবার মেলানোর চেষ্টা করো। ডিবেঞ্চার সার্টিফিকেট মানে হচ্ছে একটা কি প্রমাণপত্র হিসেবে কাজ করবে। তাহলে অবশ্যই এই ডিবেঞ্চার সার্টিফিকেটের সঙ্গে এভিডেন্স অফ লোনটাই যাওয়া উচিত। চার্জ এগেন্স্ট প্রফিটও যাবে না, লং টার্ম বরোয়িংসও যাবে না, ক্রেডিটার্সও যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? এর সঙ্গে 1 গেল, এভিডেন্স অফ লোন। তারপরে দেখো ডিবেঞ্চার হোল্ডার মানে কি? একটা কোম্পানিতে হোল্ডার মানে সেই ব্যক্তি বিশেষটাকে বোঝাচ্ছে। তারা কিভাবে অ্যাক্ট করে? একটা কোম্পানিতে ডিবেঞ্চার কিন্তু ওয়ান টাইপ অফ লোন। তাহলে লোন যারা দেয় তারা কোম্পানির বিপরীত থেকে কি হয়? ক্রেডিটার্স হয়। তাহলে এখানে দেখো ক্রেডিটার্স এর অপশন আছে কি? পাওনাদার। তাহলে বি এর সঙ্গে অবশ্যই কি যাচ্ছে? নাম্বার 4। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা কি? ইন্টারেস্ট যেটা ঋণপত্র থাকে তার উপর যে ইন্টারেস্ট হয় তাকেই বলা হয় ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এই ইন্টারেস্ট অন দুটো অপশন দেখো পড়ে আছে, চার্জ এগেন্স্ট প্রফিট আর লং টার্ম বরোয়িংস। অবশ্যই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার একটা এক্সপেন্সেস, এটা হচ্ছে জেনুইনলি দিতে হয়। যেমন আমরা লোন নিলে কম্পালসারিলি লোন পেমেন্ট করতে হয়, ঠিক তেমনি ভাবেই কিন্তু আমাদের ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটাও আমাকে কিন্তু কি করতে হবে? পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট কাকে করব? অবশ্যই ডিবেঞ্চার হোল্ডারদের। তাহলে এটা কোম্পানির জেনুইন খরচ, তাহলে এটা কিন্তু অবশ্যই চার্জ এগেন্স্ট প্রফিট অ্যান্ড লসের এগেন্স্টে চার্জ করতে হবে। তাহলে এটা কোথায় যাবে হচ্ছে সিতে 2। নেক্সট হচ্ছে ডিবেঞ্চার আর একটাই পড়ে থাকছে, আর কি? ডিবেঞ্চার হচ্ছে লং টার্ম বরোয়িংস এর একটা পার্টের মধ্যে পড়ে আছে। অবশ্যই ডিবেঞ্চারটা যেগুলো লং টার্ম বেসিসে নেওয়া হয় সেগুলোকে লং টার্ম বরোয়িংসেই ঢালা হয়। তাহলে কি হলো? একের সঙ্গে 1, এর সঙ্গে 1 গেল। দেখো এখানে এ অপশনটাও, সি অপশনটাও 1 আছে, এখানে ডি অপশনেও 1 আছে। তাহলে অবশ্যই এ অপশন আর বি অপশন কিন্তু এখানে হচ্ছে না। এবার বি এর পরে দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু আমরা বি কে কোথায় পেয়েছি? 4এই পেয়েছি। কোথায় গেল B4 এখানে? আচ্ছা সি তে দেখো C3, এখানে C3 নেই, এখানে C2 আছে। তাহলে C2 এইখানে আসছে। তাহলে এই অপশনটা আর হলো না। তাহলে রাইট অপশন তাহলে কি হলো? A1, B4, C2 আর D3। তাহলে হচ্ছে এই ডি অপশনটাই হচ্ছে এই কলম ম্যাচিং এর রাইট আনসার। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক আছে, এটাও কিন্তু একটু ভাবনা চিন্তা করেই বলতে হবে, কারণ তোমাকে এটা হচ্ছে একটু স্পেশাল অঙ্ক। বিকাশ লিমিটেড ওয়াজ ফর্মড উইথ 20,000 equity shares of ₹100 each. The company offered 15,000 shares. এগুলো কিন্তু মাথায় রাখবে। 15,000 shares to the public for subscription and received applications for 14,000 shares.
from the public। এই জায়গাটা লাইনটা বুঝো। বিকাশ লিমিটেড ওয়াজ ফর্মড উইথ 20,000 ইকুইটি শেয়ার্স, মানে ফর্মড মানে কি, এটা তার অথরাইজড ক্যাপিটাল, এটা তার ম্যাক্সিমাম ক্যাপিটাল, রেজিস্টার্ড ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল 20,100 টাকা করে। দ্য কোম্পানি অফার্ড 15,000 শেয়ার্স টু দ্য পাবলিক ফর সাবস্ক্রিপশন। তাহলে সাবস্ক্রিপশনের জন্য অফার করলো কত, তাহলে এটা ইস্যু করলো কোম্পানি, ইস্যু করলো কত 15,000 শেয়ার্স, বাজারে বিলি করলো। ইস্যু করা মানে হচ্ছে বিলি করা, তাহলে ইস্যু করলো কত 15,000 শেয়ার্স। রিসিভড ফ্রম দ্য পাবলিক ফর 14,000 শেয়ার্স। ওই যে বলছিলাম যে পাবলিক সাবস্ক্রিপশন কত হলো সেটা দেখতে হবে। তাহলে আমি যদি কোম্পানি হই, আমি যদি আমাকে 15,000 আমি যদি বাজারে বিলি করি, তাহলে তার এগেনস্টে 14,000 পাবলিক জমা দিল, অ্যাপ্লিকেশন জমা দিল, পাবলিক সাবস্ক্রাইব হলো, তাহলে কিন্তু এইটাকে বলা হবে কি সাবস্ক্রাইবড ক্যাপিটাল। কি বলা হবে সাবস্ক্রাইব ক্যাপিটাল। এই সাবস্ক্রাইব ক্যাপিটালের মধ্যে এবার দেখো কোম্পানি হ্যাড কল্ড 60 পার শেয়ার বাট আ শেয়ার হোল্ডার হোল্ডিং 1,000 শেয়ার্স ফেল্ড টু পে 20। তাহলে এবার দেখো এখানে কিন্তু আমাদের যেটা দেখানো হচ্ছে যে 60 পার শেয়ার কোম্পানি কি করলো, ডাকলো। ডাকলো মানে এটা কি কলড আপ হলো। তাহলে কলড আপ ক্যাপিটাল কি হয়, আমি বলেছিলাম যে যতটা ইস্যু হবে তার একটা পার্ট সাবস্ক্রাইব যদি হয়, ওই সাবস্ক্রাইব পার্টের একটা পার্ট কিন্তু আবার কলড আপ হতে পারে, একটা পার্ট কি হতে পারে আনকলড আপ হতে পারে। তাহলে এখানে কলড আপ কত হলো দেখো 14,000 শেয়ার্স এর মধ্যে থেকে পুরোটাই হলো, কিন্তু 60 করে পার শেয়ার ডাকলো কোম্পানি, কিন্তু টোটাল 100 টাকা ভ্যালু ডাকলো না, কোম্পানি ডাকলো কত 60 টাকা করে। তাহলে এটা হচ্ছে কলড আপ ক্যাপিটাল। তাহলে 40 টাকা কিন্তু আনকলড অবস্থায় রেখে দিল, মনে রাখো। এবার দেখো এইখানে 1,000 শেয়ার্স ফেল টু পে 20, 1,000 শেয়ার্স ফেল টু পে 20 মানে হচ্ছে কি 1,000 × 20 মানে কত হবে 20,000। 20,000 টাকা আমি কিন্তু পেলাম না, যেটাকে বলা হচ্ছে কল করার পরেও যদি আমি টাকা না পাই, তাহলে সেটাকে কি বলা হবে কলস ইন এরিয়া। আর কল করার পরে যে টাকাটা পাচ্ছি সেটাকে কি বলা হবে পেড আপ ক্যাপিটাল। তাহলে দেখো কলড আপ ক্যাপিটাল কিন্তু 14,000 × 60, কিন্তু পেড আপ ক্যাপিটাল কত হবে 14,000 × 60 মাইনাস কি করতে হবে এই 1,000 × 20। তার মানে কি হচ্ছে যা আমার ডাকা হয়েছে তার মধ্যে থেকে যে পার্টটা আমি পেলাম না সেই পার্টটা যদি বাদ দিই তাহলেই আমরা পেড আপ ক্যাপিটাল পেয়ে যাব। আচ্ছা, the company decided that 25 per share out of the uncalled up capital will be called up at the end of the liquidation of the company। আমি একটু আগেই আলোচনা করলাম যে যদি কোনো কোম্পানি তার লিকুইডেশনের সময় যদি কোনো ক্যাপিটাল কল করে বা আনকলড আপের একটা ক্যাপিটাল সরিয়ে রাখে তাকে কি বলে রিজার্ভ ক্যাপিটাল। তাহলে এখানে একটা কিন্তু রিজার্ভ ক্যাপিটাল তৈরি হচ্ছে। দেখো the company decided that 25 per share out of its uncalled up capital, যেটা টাকা হয়নি, কোনটা টাকা হয়নি ওই যে 40 টাকা করে টাকা হয়নি 14,000 শেয়ারের উপর, সেটার মধ্যে থেকে 25 টাকা করে বলছে আনকলড আপ ক্যাপিটালের পার্টটা কোথায় রাখা হবে অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশন। তার মানে কি লিকুইডেশনের সময় আমাদের এই টাকাটা ডাকা হবে। তাহলে এইখানে আমার এবার প্রশ্ন দেখো, অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইব ক্যাপিটাল বার করতে বলেছে, পেড আপ ক্যাপিটাল বার করতে বলেছে, আর রিজার্ভ ক্যাপিটাল বার করতে বলেছে। তাহলে সাবস্ক্রাইব ক্যাপিটাল বেরিয়ে যাবে। সাবস্ক্রাইব মানে কি বললাম, যেটা কোম্পানি পাবলিকরা দিয়েছে জমা। কত দিয়েছে 14,000টা শেয়ার জমা পড়েছে, ক টাকা করে 100 টাকা করে। তাহলে 14,000 × 100 হলে 14 লাখ টাকা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। 14 লাখ টাকা হবে সাবস্ক্রাইব ক্যাপিটাল। 14 লাখ টাকা হবে সাবস্ক্রাইব ক্যাপিটাল, একটা বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে পেড আপ ক্যাপিটাল, যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম। পেড আপ মানে কোম্পানি যত টাকা ডেকেছে আর তার মধ্যে থেকে যেটা এরিয়া রয়েছে। ডেকেছে কত দেখো 14,000 × 6, 14,000 শেয়ার ছিল 6 টাকা 60 টাকা করে, এটা ডাকা হয়েছিল, তার মানে এটাকে কলড আপ। 14,000 × 6 মানে কত 8,40,000 টাকা ডাকা হয়েছিল, মানে এটা কলড আপ। এর মধ্যে থেকে কলসিন এরিয়ার কত হলো যেটা পাওয়া গেল না, সেটা কত কত সেটা 1,000 শেয়ারের উপর 20 টাকা করে পাওয়া গেল না। তাহলে সেটা কত পাওয়া গেল না 20,000 টাকা, তাহলে পাওয়া গেল না কলসিন এরিয়ার। তাহলে এইটা আমার কলড আপ, এর মধ্যে থেকে 20,000 টাকা আমি পেলাম না। তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 8,20,000, 8,20,000 হবে আমাদের কি বলা হবে রিজার্ভ এই কল পেড আপ ক্যাপিটাল। তাহলে পেড আপ ক্যাপিটাল হবে 8,20,000। এবার লাস্টলি আছে, তাহলে দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম, একটা 14 লাখ, একটা হচ্ছে 8,20,000। এখান থেকে কিন্তু অলরেডি আমি
ডিরাইভ করে নিতে পারবো যে 14 লাখ আর 8,20,000 এই দুটো বেরিয়ে গেছে কিন্তু অলরেডি। এবার বুঝতেই পারছি অপশন এ হবে, কিন্তু এখানে আমাদের 3,50,000 কি করে আসছে সেটা একটু দেখে নিই। দেখো এখানে 25 টাকা করে বলেছে অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশন টাকা হবে। কতগুলো শেয়ার আছে? 14,000 শেয়ার। তাহলে 14,000 শেয়ার আর 25 এই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখো কত হচ্ছে, করলে বুঝতে পারবে যে 3,50,000 হবে আমাদের অ্যান্সার। তাহলে এইখানে এই 3,50,000টাই হচ্ছে আনকলড আপ। 14,000 শেয়ার ইন্টু 25 টাকা করে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশনে ডেকেছে। তাহলে এই 25 টাকা করে হচ্ছে আমাদের টোটাল ভ্যালু 3,50,000। তাহলে এইখানে একটা অ্যান্সার পেলাম 14 লাখ, একটা অ্যান্সার পেলাম 8,20,000 আর একটা অ্যান্সার পেলাম হচ্ছে 3,50,000। তাহলে এই টোটাল যে অ্যামাউন্টটা বেরোলো এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 14 লাখ, 8,20,000, 3,50,000 বলে দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু ভালো করে বুঝবে, বুঝে অঙ্কটা দেখবে। চলে আসি পরেরটাতে। এখানে একটা অ্যাসারশন আছে, এখানেও বাংলা লেখাগুলো একটু ওলট পালট হয়ে গেছে, আমি বলে দিচ্ছি কিভাবে হবে। তো দেখা যাক, অ্যাসারশনে বলছে ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ইজ রিটেন অফ ইন দ্য সেম ইয়ার ইন হুইচ ডিবেঞ্চার আর ইস্যুড। মানে কি? মানে যে বছর ডিসকাউন্ট বা লস হলো ডিবেঞ্চারের ওপর, যেটা আমরা বলেছিলাম যে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার মানে ডিবেঞ্চার গুলোকে যখন আমরা বাজারে ইস্যু করি তখন কিন্তু ডিসকাউন্টে বিলি করতে পারি, আর এই ডিসকাউন্টে বিলি হওয়া মানে হচ্ছে কোম্পানি সেটা লস, আর এই লসটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে কখন? যখন আমরা যে বছর আমরা ডিবেঞ্চার ইস্যু করছি সেই বছরই কিন্তু সেটাকে রাইট অফ করে দিতে হবে পুরোপুরিভাবে আমাদের ওই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বা সিকিউরিটি প্রিমিয়ামের এগেনস্টে। আগে সিকিউরিটি প্রিমিয়ামের এগেনস্টে রাইট অফ করতে হবে, তারপরে যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের থ্রু দিয়ে রাইট অফ করতে হবে। এটা 2013 সালের কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী বলা আছে। রিজনে বলছে ডিসকাউন্ট অর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ইজ রিটেন অফ ফার্স্ট ফ্রম সিকিউরিটিজ প্রিমিয়াম ইফ এনি and then thereafter from the statement of প্রফিট অ্যান্ড লস। অর্থাৎ প্রথমে আমাদের এই ডিবেঞ্চারটাকে রাইট অফ করতে হবে কোথা থেকে? সিকিউরিটি প্রিমিয়াম থেকে। সিকিউরিটি প্রিমিয়াম যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা কি করব? আফটার দ্যাট স্টেটমেন্ট অফ পিএলটাকে আমাদের কনসিডার করতে পারবো। তাহলে এইটা কিন্তু দেখো, এইটার রিজন কিন্তু এটা নয় ডিসকাউন্ট অন ডিবেঞ্চারটা সেম ইয়ারে আমাকে রাইট অফ করতে হবে, এটা কিন্তু অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমাদের নিয়ম পালন করতে হবে। এইটার রিজন কিন্তু এটা বলে দেওয়া যায় না। আমাকে কিন্তু দুটো স্টেটমেন্টই দেখো সেম, দুটো স্টেটমেন্ট কিন্তু সঠিক, কিন্তু এইটার ব্যাখ্যা কিন্তু এইটা কখনোই হতে পারে না, ব্যাখ্যাটা কিন্তু আলাদা। তার মানে আমাদের উত্তরটা কি হওয়া উচিত? স্টেটমেন্ট অ্যান্ড রিজন বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস। তাহলে এখানে কিন্তু আমাদের কোন অপশনটা দেখা আছে? প্রথম অপশনে দেওয়া আছে এস অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস। এটা তাহলে হলো না, কারেক্ট এক্সপ্লেনেশন নয়। এস অ্যান্ড আর বোথ কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এস, এটা তার মানে হচ্ছে তাহলে বলে দিয়েছে দেখো দুটোই কারেক্ট কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আর সি আর ডি তো হচ্ছেই না, কারণ এজ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট বলেছে, এজ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট বলেছে। তাহলে কোন অপশনটা কার্যকরী হবে? হবে অপশন বি। ঠিক আছে, তাহলে এবার পরের পয়েন্টে চলে আসছি, আশা করি এটা বুঝতে পেরেছো। অপশন বি। এবার পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন আসছি, দেখো একটা কমন কোয়েশ্চেন, ছোট্ট একটা সাধারণ ব্যাপার। লুজ টুলস আর শোন ইন দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট আন্ডার দ্য সাবহেড অফ। কার আন্ডারে এই লুজ টুলস গুলো আমাদের রেকর্ড করা হয়েছে? কার আন্ডারে আসে লুজ টুলস? স্টপ করবো, পরে করছি। লুজ টুলস আর শোন ইন দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট, তাহলে কার আন্ডারে আমাদের এগুলোকে রেকর্ড করা হবে? কার আন্ডারে রেকর্ড করা হবে? সাবহেড অফ বলেছে, সাবহেড মানে হচ্ছে শিরোনাম উপশিরোনাম এই দুটোই থাকে। তাহলে কোন শিরোনামের আন্ডারে বলিনি, কিন্তু হেড বলিনি, উপশিরোনাম বলেছি। তাহলে উপশিরোনাম মানে হচ্ছে কি, লুজ টুল সবসময় কিন্তু কারেন্ট অ্যাসেটস হিসেবে পরিগণিত হলেও এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ইনভেন্টারি। তার মানে কারেন্ট অ্যাসেটস হচ্ছে শিরোনাম হেড, কিন্তু সাব হেড হচ্ছে কোনটা? ইনভেন্টারি। যখন আমরা ক্যালকুলেশনে ব্যালেন্স শিটে দেখাই তখন এইটা কিন্তু আন্ডার কারেন্ট অ্যাসেটস, হেড হচ্ছে কারেন্ট অ্যাসেটস,
কিন্তু সাব হেড যদি বলি তাহলে সেটা কি হবে ইনভেন্টারি। কেন লুজ টুলসকে ইনভেন্টারি বলা? কারণ লুজ টুলসের ছোট ছোট যন্ত্রপাতি, হাতুড়ি, হ্যামার, এগুলোকে নিয়ে আমাদের কিন্তু লুজ টুলস তৈরি হয়। এগুলো ব্যবহার করি এবং এগুলো যখন আমরা ব্যবহার করি তখন বারে বারে এটাকে পাল্টাতে হয়, এগুলোর কনজামশন দেখানো হয়, পিএল এর এগেনস্টে চার্জ করা হয়। তাই জন্য এগুলো কিন্তু আর ব্যালেন্স শিটে ডেপ্রিসিয়েশনও দেখানো হয় না, অ্যাসেট হিসেবেও দেখানো হয় না। তো তাই জন্য এই লুজ টুলসটাকে কিন্তু সবসময় আমাদের কারেন্ট অ্যাসেটস এর মেন হেড, কিন্তু উপশিরোনাম বা সাব হেড যদি বলে তাহলে সেটা কি হবে ইনভেন্টারির আন্ডারে কিন্তু দেখাতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাসেটস চারটে অপশন আছে দেখো, কারেন্ট অ্যাসেটস চলতি সম্পত্তি, আদার কারেন্ট অ্যাসেটস অন্যান্য চলতি সম্পত্তি, ইনভেন্টারিজ বলেছে মজুদ ভান্ডার, ট্যানজিবল অ্যাসেটস বলছে দৃশ্যমান সম্পত্তি। তাহলে অবশ্যই এটা ইনভেন্টারির আন্ডারে দেখাতে হবে। যদিও দুটো অপশন আছে কারেন্ট অ্যাসেটস ইনভেন্টারি, তবুও আমাকে কিন্তু ইনভেন্টারিটাকেই সিলেক্ট করতে হবে, কারণ কোয়েশ্চেন ইজ দ্যাট আন্ডার হুইচ সাব হেড, সাব হেড বলেছে বলে আমাদের কিন্তু ইনভেন্টারি আন্ডারে দেখাতে হবে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আরেকটা আছে কলম চার্ট আছে, এই কলম ম্যাচিং আছে, তো ম্যাচিংটা দেখে নিই আমরা। এখানে অ্যাক্টিভিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, সলভেন্সি রেশিও, লিকুইডিটি রেশিও, চারটে রেশিওর কথা বলা হয়েছে, যেটা বাংলা বললে হয় কার্যকলাপ অনুপাত। অ্যাক্টিভিটি রেশিওর আরো কয়েকটা নাম আছে, যেটাকে এফিসিয়েন্সি রেশিও বা পারফরমেন্স রেশিও আমরা কিন্তু বলে থাকি। প্রফিটেবিলিটি রেশিও মুনাফা যোগ্যতার অনুপাত, মানে যেখান থেকে আমরা মুনাফাগুলোকে অর্জন করতে পারবো। সলভেন্সি রেশিও মানে হচ্ছে সচ্ছলতার অনুপাত, অর্থাৎ কোম্পানি কতটা সচ্ছল, তার ইকুইটি ডেট রেশিও কি আছে, ডেটের পরিমাণ, ঋণ মূলধন কত আছে, ইকুইটি মূলধন কত আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে সচ্ছলতার অনুপাত ডিটারমাইন করা হয়। আর লিকুইডিটি রেশিও মানে হচ্ছে তারল্যের অনুপাত, অর্থাৎ কোম্পানি কতটা এবিলিটি আছে যে তার যে কারেন্ট ইয়ারের দায়গুলো আছে সেগুলো কারেন্ট অ্যাসেটস দিয়ে কিভাবে মিট আপ করতে পারবে, বা ডে টু ডে অ্যাক্টিভিটি মেটানোর ক্ষমতা তার আছে কিনা। তাহলে এই যে রেশিওগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ধরনের রেশিওগুলোর যে ক্লাসিফিকেশন, এটা অন দ্য বেসিস অফ অবজেক্টিভ বা অন দ্য বেসিস অফ ফাংশন করা হয়। তো দেখো এখানে কি দেওয়া আছে, 1 নম্বর পয়েন্টে বলেছে ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। প্রথমটা হচ্ছে ঋণ এবং নিয়োজিত মূলধনের অনুপাত, দ্বিতীয়টা হচ্ছে বিনিয়োগের উপর প্রতিদান, তৃতীয়টা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও, চতুর্থ হচ্ছে ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও। তাহলে এই যে চারটে পয়েন্ট বলেছি, এই চারটে পয়েন্টের সঙ্গে কোনটা কি যাবে? প্রথমে দেখো প্রফিটেবিলিটি রেশিও একদম রিটার্ন অন ইনভেস্টমেন্টের সঙ্গেই যায়, কারণ প্রফিট মানেই হচ্ছে প্রফিট এবিলিটি ডিটারমাইন করা হয় কোত্থেকে, সেটাই প্রকাশ পায় কি প্রফিটেবিলিটি থেকে। তাহলে দেখো রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আমি যতটা ইনভেস্ট করেছি তার উপর কতটা রিটার্ন আসছে, তাহলে জাস্ট লাইক প্রফিটেবিলিটি। তাহলে এই বি অপশনটা কার সঙ্গে যাচ্ছে? 2 এর সাথে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি বা পারফরমেন্স রেশিওর মধ্যে কোনটা কার সঙ্গে যাবে? দেখো ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েডও যাচ্ছে না, অ্যাসিড টেস্টও যাবে না, ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও, যে কোনো টার্নওভার রেশিও কিন্তু অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে পড়ে, যেমন ডেটার টার্নওভার হতে পারে, ক্রেডিটার্স টার্নওভার হতে পারে, স্টক টার্নওভার রেশিও হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও হতে পারে। তাহলে এখানে ট্রেড রিসিভেবল টার্নওভার মানে ডেটার্স টার্নওভার রেশিওটাকে বলেছে। যত বেশি টার্নওভার ভালো হবে তত তার অ্যাক্টিভিটি, তার পারফরমেন্স, তার এফিসিয়েন্সিকে ইন্ডিকেট করে। তাই জন্য অ্যাক্টিভিটি রেশিও কিন্তু কি হবে? 4 এর সঙ্গে যাচ্ছে, ট্রেড রিসিভেবল। নেক্সট হচ্ছে সলভেন্সি রেশিও আর লিকুইডিটি রেশিও। সলভেন্সি রেশিও বললাম ডেট ক্যাপিটালের রিলেশনটাকে বোঝায়, তাহলে এইখানে কিন্তু ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও বলছে, তাহলে অবশ্যই সলভেন্সি রেশিওটা যাবে কোথায়? 1 এর সাথে। লিকুইডিটি রেশিও কি হবে? লিকুইডিটি মানে আমি বললাম যে ডে টু ডে অ্যাক্টিভিটিতে সে তার দায়গুলোকে মেটাতে পারবে কি পারবে না সেগুলোকে দেখায়, যেমন কারেন্ট রেশিও আছে, অ্যাসিড টেস্ট রেশিও আছে, যেটাকে লিকুইড রেশিও আমরা বলে থাকি। এরকম ধরনের যে রেশিওগুলো, অ্যাবসলিউট লিকুইড রেশিও আছে, তো এরকম ধরনের রেশিওগুলোকে বলা হচ্ছে কি লিকুইডিটি রেশিও। তাহলে অবভিয়াসলি ডি অপশনটা যাচ্ছে অ্যাসিড টেস্টের সাথে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ গেল 4 এর সাথে, এ মানে 4, তাহলে এ অপশন আর বি অপশন কিন্তু হলো না। এ গেল 4, বি কোথায় যাচ্ছে? বি 2 এ যাচ্ছে, দুটোতেই আছে। সি কোথায় যাচ্ছে? সি যাচ্ছে 1 এ, তাহলে এইখানে এই অপশন আছে, এখানে 3 আছে, তাহলে এই অপশনটা বাদ গেল। রাইট হলো তাহলে কি সি, ডি এর সঙ্গে 3 যাচ্ছে বলেই যাচ্ছে। তাহলে সি অপশনে A4, B2, C1 এবং D3, তাহলে হয়ে গেল এটা। কাটবেন, স্টপ করুন। হ্যাঁ বলুন। স্টপ আছে আর 10টা।